আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাসটা আমি তোমাকে পড়াবো তুমি কিভাবে হচ্ছে জ্যামিতিক সমানতা স্টুডেন্টকে পড়াবা। জ্যামিতিক সমানতা কিন্তু অলরেডি আমরা অনেকবার পড়ছি না? পাবলিক গ্রুপে একবার পড়ানো হয়ে গেছে, 7 ডেজ মেগা ক্লাসে তাও একবার পড়াই দিছি, ঠিক আছে। এবং এরপরে হচ্ছে তোমার হোয়াইট বোর্ডে একবার পড়ানো হয়েছে, অলরেডি 2টা ক্লাস চলে গেছে। সো আর জ্যামিতিক সমানতা কি পড়তে হবে? কাউকে কি আর পড়তে হবে? আমার মনে হয় না কাউকে পড়া উচিত। আর এতবার পড়ানো হয়েছে। সো বেসিক থেকে শুরু করে A to Z সবকিছু আমরা ক্লিয়ার করেছি, ঠিক আছে। সো এখন আমরা একটু রিভিউ দিব, পুরো জিনিসটা আবার একটু রিভিউ দিব। ভালোভাবে দেখবা, ভালোভাবে শুনবা আমার কথাগুলো, এবং কিভাবে হচ্ছে আমি টপিকগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করতেছি সেটা ভালোভাবে দেখবা। সো ক্লাসটা বেশিক্ষণ থাকবে না, সর্বোচ্চ হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার ক্লাস, ঠিক আছে। বাট তোমাদের একটা জিনিস হচ্ছে কি, তোমাদের ইয়াটা কমে যাচ্ছে। কি কমে যাচ্ছে? ভিউ কমে যাচ্ছে তোমাদের। আগের মতো আর হচ্ছে অ্যাটেন্ডেন্স দেখাচ্ছ না, খুব দুঃখজনক একটা বিষয়। দেখো, আচ্ছা সবাই একটু জয়েন করো, আস্তে আস্তে জয়েন করো, বাচ্চাদেরকে মেনশন দিয়ে দাও, তোমাদের যারা ফ্রেন্ডরা আছে ওদেরকে মেনশন দিয়ে দাও। দেখো এখন প্রথম টপিক কি, প্রথম টপিকটা একটু আমি দেখি। আজকে টপিক তো জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতার ফার্স্ট অফ অল ডেফিনেশনটা একটু দেখবা। জ্যামিতিক সমানতার ডেফিনেশনের আগে একটা স্টেরিও সমানতার ডেফিনেশন দেওয়া হয়েছিল। স্টেরিও সমানতা কাকে বলে সবাই জানো? স্টেরিও সমানতা কাকে বলে? যেসব যোগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। তাহলে চেঞ্জ কোথায় আসবে? চেঞ্জ আসবে বিন্যাসে। চেঞ্জ আসবে কোথায়? বিন্যাসে। অর্থাৎ পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে যেই সমানতা পরিলক্ষিত হবে সেটাই ছিল আমার স্টেরিও সমানতা। এটা তো সবাই পড়ে ফেলছে, এগুলো সবাই পড়ে ফেলছো। তো স্টেরিও সমানতা আসলে ডেফিনেশনটা বোঝা হয়ে গেছে। এক্সাম্পল কি ছিল? এক্সাম্পল আমি এটা কি এক্সাম্পল প্রেজেন্ট করব কিভাবে? এই যে এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড, এটা যোগ, এটা একটা এবিসিডি একটা যোগ। এ এর সাথে বি, বি এর সাথে ডি, ডি এর সাথে সি। স্বাভাবিক একটা বাচ্চাও ছোট ছেলে বুঝে গেছে যে এটা আর এটা পরস্পর হচ্ছে গাঠনিক সমাণু। কেন? গাঠনিক সমাণু মানে কি? গঠনে চেঞ্জ আসবে, শিকড়ে চেঞ্জ আসবে, বন্ডে চেঞ্জ আসবে, স্ট্রাকচারে চেঞ্জ আসবে, এরপর হচ্ছে কি রুটে চেঞ্জ আসবে, আরো কি কি বলা যায়, আরো কি কি বলা যায়, স্কেলেটনে চেঞ্জ আসবে, কঙ্কালে চেঞ্জ আসবে। সবকিছু সেম কথা না? তো গাঠনিক সমানতা বোঝার পার্টি কি? গঠনে চেঞ্জ আসবে। এবং গঠনে চেঞ্জ আসবে বুঝবো কেমনে? বন্ডে চেঞ্জ আসলে। বি এর সাথে সি এর বন্ড ছিল, বি এর সাথে ডি এর বন্ড। বুঝে গেছো? স্যার এগুলো অনেকবার পড়াইছেন। এখন তুমি, আমার মনে হয় তুমি এখানে হাফেজ হয়ে গেছো। স্টেরিও সমানতার ডেফিনেশন, এক্সাম্পল তোমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আর জীবনে মনে হয় তোমার কাছে আর পড়তে হবে না, কোনো টিচারের কাছে আর জীবনে তোমাকে স্টেরিও সমানতা পড়তে হবে না। এখন এর পরবর্তী তুমি একটু দেখো, এখন এটা কি? গাঠনিক সমানতার উদাহরণ। বাট আমি তো পড়াচ্ছি স্টেরিও সমানতা। গাঠনিক সমানতার উদাহরণ পড়াচ্ছি, একটু আগে বললাম যা এক্সাম্পল দিছি সবগুলো গাঠনিক সমানতা। বাট স্টেরিও সমানতার উদাহরণ কোনটা? কারণ স্টেরিও সমানতা বলা হয়েছিল আণবিক গাঠনিক দুইটাই সেম থাকতে হবে। বাট গাঠনিকে বলা হয়েছিল আণবিক সংকেত সেম বাট গাঠনিক ভিন্ন, মানে গঠন ভিন্ন। তার মানে এটা হচ্ছে তারা পরস্পর গাঠনিক সমানতা। বাট এটা কি? এ বি সি ডি দেওয়া আছে, এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড। এবার আমি একটা দেখি, এ এর সাথে বি এর বন্ড, সি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড। তার মানে তাদের বন্ডে কিন্তু কি কোনো চেঞ্জ আসে নাই। তো বন্ডে যদি চেঞ্জ না আসে তাহলে তারা পরস্পর কি? তারা পরস্পর কি হবে? কখনো কি গাঠনিক সমাণু হবে? হবে না। গাঠনিক সমাণু তখনই হবে যখন বন্ডে চেঞ্জ আসবে। বন্ড মানে বুঝো কিসের বন্ড ভাইয়া? কি বলতেছে এগুলা? এ এর সাথে বি এর বন্ড, এ এর সাথে বি এর বন্ড সেম, বি এর সাথে সি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড সেম, সি এর সাথে ডি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড। অর্থাৎ যদি গঠনে চেঞ্জ না আসে সেটা কখনো গাঠনিক সমাণু হবে না। একদম ক্রিস্টাল ক্লিয়ার। গঠনে যেহেতু চেঞ্জ আসে নাই কখনো গাঠনিক সমাণু হবে না। তাহলে সেটা কি সমাণু হবে? স্টেরিও সমাণু। স্টেরিও। যদি গাঠনিক সমাণু যদি দেখা না যায় তাহলে বলবা সেটা স্টেরিও সমাণু। কারণ সমাণু প্রকারভেদ দুইটাই, গাঠনিক এবং স্টেরিও। গাঠনিক এবং স্টেরিও। বুঝা গেছে? তো এটা ছিল আমার এক্সাম্পলটা। এতটুকু বুঝা গেছে? আচ্ছা, এখন পরবর্তীতে আসি স্টেরিও সমানতা দুই প্রকার প্রকারভেদ। এখানে কিছু স্টুডেন্ট বলতে পারো, কিছু স্টুডেন্ট, আচ্ছা একজন সালাম দিছে আসসালামু আলাইকুম, এভাবে সালাম দিবা না। আসসালার পরে আবার তুমি এখানে কি হাইফেন দিয়ে দিছো। দেখো সালামটা সুন্দর করে দিবা, আসসালামু আলাইকুম ভাইয়া। দেখো স্টেরিও সমানতা দুইটা প্রকারভেদ। বাট আমি তখন ওই দিন হোয়াইট বোর্ডে বলছিলাম কনফিগারেশন, কনফার্মেশন। স্যার ওগুলো কি ছিল? আপনি এখানে বললেন হচ্ছে জ্যামিতিক এবং অপটিক্যাল। ওইখানে হোয়াইট বোর্ডে কি পড়াইছিলেন? দেখো হোয়াইট বোর্ডে কি পড়াইছি সেটা সমস্যা নেই, সেটা কিন্তু সঠিক। বাট অ্যাকচুয়ালি আমি তোমাকে বলছিলাম তখন হচ্ছে এটা হচ্ছে সাধারণত, সাধারণত যখন আমরা বলি যে এটা কনফিগারেশন, কনফার্মেশন, বাট এগুলো হাই লেভেলের পড়া। কনফিগারেশন, কনফার্মেশন কিন্তু এগুলো কিন্তু এখানের মধ্যে পড়ে যায়।
বাট এগুলো যখন আমি তোমাকে আলোক সমতা যখন ক্লিয়ার করব, যেমন আগামীকাল ক্লাসে হোয়াইট বোর্ডে আমরা আলোক সমতা আলোচনা করব, ওই আলোক সমতার মধ্যে কিন্তু কনফিগারেশন কনফার্মেশন আমি তোমাকে জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। আগামী 2টা ক্লাস হোয়াইট বোর্ডে হচ্ছে কিসের? আলোক সমতা। সো ওইখানে আমি তোমাকে ক্লিয়ার করে দিব, তোমাকে এটা টেনশন করার দরকার নাই। কথা বুঝা গেছে? তখন কনফার্মেশন কি কনফিগারেশন কি আমি বুঝিয়ে দিব। বাট এখন আপাতত এখানে একটু লক্ষ্য করে দেখো, স্টেরিও সমতার প্রকারভেদ কয়টা? 2টা। কি কি? একটা জ্যামিতিক, একটা আলোক, আর কোনো কথা নেই। জ্যামিতিক এবং আলোক। সো আলোক তো এখন কোনো আলোচনা নেই। জ্যামিতিক সমতার ডেফিনেশন কি আমাকে বলো? সবাই নিশ্চয় জানো জ্যামিতিক সমতার ডেফিনেশনটা হচ্ছে যেসব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে। সো কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন কি পড়াইছিলাম না? কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে যে দু প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে কি? জ্যামিতিক সমানতা। অর্থাৎ যেসব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে যে দু প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হবে তাদেরকে বলা হচ্ছে পরস্পরের জ্যামিতিক সমানতা। এটা ডেফিনিশনটা হুবহু এভাবে লিখতে হবে। কেন কেন আমি তোমাকে বলি, কারণ জ্যামিতিক সমানতা কখন হবে? যখন কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হবে না। তো ডেফিনিশনে তুমি যদি বলো ভাই আমি একটু বানাই লিখবো দিব, বা হচ্ছে আমি নিজের মতো করে, নিজের মতো করে মডারেট করতে পারো, তবে এই কথাটা মাস্ট থাকতে হবে। কোনটা? কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে, এই দেখো কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন অর্থাৎ ফ্রি রোটেশন, মুক্ত আবর্তনের ইংলিশ হচ্ছে ফ্রি রোটেশন। ফ্রি রোটেশন যদি পসিবল না হয় তখন যেভাবে সমানতা তৈরি হয়, তখন যেভাবে সমানতা মানে কি? তখন যে কনফিগারেশন তৈরি হয় বা যে ত্রিমাত্রিক বিন্যাস, এত কথা না ভাই। ফ্রি রোটেশন সম্ভব না হলে যে বিন্যাসটা তৈরি হবে সেটাই হচ্ছে পরস্পরের জ্যামিতিক সমানতা। অর্থাৎ যে বিন্যাসগুলো তৈরি হবে সেটাই হচ্ছে পরস্পরের জ্যামিতিক সমানতা। বাস। এখন ডেফিনেশন কিন্তু মাস্ট, কোনো মাফ নাই। এখানে কথাগুলো কিন্তু মাস্ট উল্লেখ করতে হবে। আর তুমি যখন জ্যামিতিক সমানতার ডেফিনেশন দিচ্ছ বা জ্যামিতিক সমানতার সংজ্ঞা যখন তুমি দিচ্ছ তখন তোমাকে ফার্স্টে কি উল্লেখ করতে হবে আমাকে বলো? আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। কেন ভাই কেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে জ্যামিতিক সমানতা স্টেরিও সমানতার প্রকারভেদ। স্টেরিও সমানতার ডেফিনেশনে বলা হচ্ছিল ভাই তুমি যেটাই করো না কেন আণবিক সংকেত গাঠনিক সংকেত সেম রাখো ভাই। কারণ এটা আমরা গাঠনিক সমানতা পড়তেছি না, আমরা পড়তেছি স্টেরিও সমানতা। স্টেরিও সমানতার মধ্যে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। তাহলে এগুলোকে আমি আলাদা কিভাবে করবো? এক একটা কিন্তু এক একটা ধর্ম, জ্যামিতিকের কিন্তু ধর্ম কিন্তু আলাদা। ধর্মটা কি আমাকে বলো? কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন থাকা যাবে না। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করি। এটা এক্সাম্পল দিচ্ছে দেখো, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এটা জ্যামিতিক সমানতা দিবে? অবশ্যই প্রদর্শন করবে। এই যে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড আছে মানে কি? সেটা মুক্তগুণ রহিত হবে। ক্লোরিনটার নিচে হাইড্রোজেনটার উপরে কি হয়ে যাবে? ট্রান্স হয়ে যাবে। সিস কাকে বলে? সেম টাইপের পরমাণু সেম সাইডে অবস্থান করলে সিস। বাচ্চাদেরকে পড়াতে পারবে এভাবে ইন্টারে যখন টিউশন করাবা। সেম টাইপের পরমাণু সেম সাইডে অবস্থান করলে সিস, সেম টাইপের পরমাণু অপোজিট সাইডে অবস্থান করলে তাকে বলবো ট্রান্স। এতটুকু ক্লিয়ার হইছে? সো 1,2-ডাইক্লোরোইথিন, 1,2-ডাইক্লোরোইথিন। দেখো নাম কিন্তু সেম, বাট দুইটা কিন্তু আলাদা যৌগ। অনেক কেউ বলবা ভাইয়া দুইটা কিভাবে আলাদা যৌগ হয়? জি ভাইয়া দুইটাই আলাদা যৌগ। এটার যে ধর্ম, এটার যে রাসায়নিক ধর্ম, এটা যে ভৌত ধর্ম, এটা সেই ভৌত বা রাসায়নিক ধর্ম নয়। দুইটার কিন্তু আলাদা ধর্ম। হ্যাঁ মানতে একটু কষ্ট হলো, বিলিভ করো ভাইয়া দুইটা কিন্তু আলাদা আলাদা যৌগ। এই যৌগ আর এই যৌগ এক নয়। কেন? তুমি বলতে পারো ভাইয়া ক্লোরিন নিচে চলে আসছে, হাইড্রোজেন উপরে চলে গেছে, আমি এটা নিজে চেঞ্জ করছি। না ভাই, এটা আর এটা ফুল ডিফারেন্ট একটা যৌগ। কখনো ক্লোরিন নিচে আসবে না, কখনো হাইড্রোজেন উপরে যাবে না। কেন? কারণ এখানে মুক্তগুণ রহিত, এখানে বাঁধা, পাইবন গুলো উপরে নিচে আটকানো। দেখবা সেটা? দেখো নেক্সট ক্লাসে দেখবা, নেক্সট ক্লাসে দেখার দরকার নেই, নেক্সট স্লাইডে দেখবা। সরি দেখো নেক্সট স্লাইডে কিভাবে আমি এক্সপ্লেইন করবো। ফার্স্ট অফ অল সিস সমাণু, এটা একদম আমি ডেফিনেশন বলছি, ট্রান্স সমাণুর ডেফিনেশন বলে ফেলছি। এখন দেখো ডাবল বন্ড আলা যেহেতু জ্যামিতিক সমানতা প্রদর্শন করতেছে, তার মানে কি এটা দাঁড়াচ্ছে সিঙ্গেল বন্ড করবে? কখনো করবে না। সিঙ্গেল বন্ড আলা যতগুলো আছে, সিঙ্গেল বন্ড এবং অ্যালকাইন, সিঙ্গেল বন্ড এবং অ্যালকাইন মানে কি? সিঙ্গেল বন্ড এবং ট্রিপল বন্ড কখনো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। সিঙ্গেল বন্ড কেন করবে না? সিঙ্গেল বন্ড করবে না কারণ ওইখানে পাই বন্ড নাই। এক ট্রিপল বন্ড কেন করবে না? কারণ সেখানে অতিরিক্ত পাই বন্ড আছে। কখনো অতিরিক্ত পাই বন্ড থাকা যাবে না, আবার একদমই পাই বন্ড থাকা যাবে না। পাই বন্ড থাকতে হবে কয়টা? একটা। বুঝা গেছে? এবং একটা পাই বন্ড তুমি কোথায় পাবা? ডাবল বন্ডে। কারণ ডাবল বন্ডের উপরে বন্ড হচ্ছে পাই বন্ড, নিচেরটা হচ্ছে সিগমা বন্ড। শেষ ভাইয়া। স্যার এখনই কিচ্ছু বুঝে নেই। দেখো তোমাকে কেউ যদি আস্ক করে ভাই এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, তুমি এক কথাই বলবা জ্যামিতিক সমানতা সত্যই হচ্ছে কার্বন কার্বন বন্ধনে মুক্তগুণ থাকা যাবে না। কেউ যদি বলে জ্যামিতিক সমানতা প্রথম সত্য হচ্ছে চাকরিক বন্ড অথবা ডাবল বন্ড থাকতে হবে, তাকে মাইক দিব আমি। কেন?
এটা কখনো সত্য হতে পারে না। এটা কখনো প্রথম সত্য হতে পারে না। এটা কখনো কোনটা ডাবল বন্ড অথবা চাকতিক যৌগ হতে হবে, এটা কখনো প্রথম সত্য হতে পারে না। প্রথম সত্য হচ্ছে কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। অর্থাৎ সেটা কখন হবে, যখন সেখানে পাই বন্ড থাকবে। কেন আমি তোকে একটা কথা বলি, এই যে আমাকে এতগুলো স্টুডেন্ট গতকাল আস্ক করছিল যে ভাইয়া চাকতিক যৌগের মধ্যে এই যে সাইক্লোপ্রোপেন, একটু পরে দেখাবো, সাইক্লোপ্রোপেনের মধ্যে ডাবল বন্ড নাই, এটা কেন জ্যামিতিক সমতা প্রদর্শন করতেছে? আমি তাদেরকে একটা কথায় উত্তর দিব, একটা কথায় উত্তর, সেটা হচ্ছে কি, জ্যামিতিক সমানতার প্রথম শর্ত হচ্ছে কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। তার মানে মুক্ত ঘূর্ণন থাকা যাবে না, সেটা কি শুধুমাত্র পাই বন্ড থাকলে হবে? কেন ভাই, চাকতিক যৌগের মধ্যে তো ডাবল বন্ড নাই, কি হইছে? ওইখানে তো মুক্ত ঘূর্ণন হচ্ছে না। তা এখনো কিছু বুঝি নাই, জিনিসটা একটু ভিজুয়ালাইজ করেন, জিনিসটা একটু ভিজুয়ালাইজ করেন। যেমন ধরো ফার্স্ট অফ অল এখানে কি বলা আছে দেখো, এটা কখনো জ্যামিতিক সমতা সম্ভব না। কারণ জ্যামিতিক সমতার মুখ্য সত্য হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। অর্থাৎ এখানে জিনিসটা কি, কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না, অর্থাৎ মুক্ত ঘূর্ণন রহিত হবে। মুক্ত ঘূর্ণন রহিত মানে কি, কখনো সেটা থাকা যাবে না, অর্থাৎ বাধা প্রাপ্ত করবে। অর্থাৎ ডাবল বন্ড যখন থাকবে, পাই বন্ড যখন থাকবে, সেখানে সে কি করবে, বাধা দান করবে। কিসের বাধা দান করবে? মুক্ত ঘূর্ণন, ঘূর্ণনটা, ঘোরাটা। কিছু বোঝা গেছে স্যার? কিছু বুঝি নাই। দেখো এই যে এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, এটা কি, এটা একটা অ্যালকিন যৌগ। এই অ্যালকিন যৌগটা কিভাবে হচ্ছে জ্যামিতিক সমতা প্রদর্শন করতেছে? ফার্স্ট অফ অল দেখো, কোন একটা জিনিস জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কিনা সেটা আগে ডাবল বন্ড থাকলে তো তুমি দেখবা, বাট এটা ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি যদি বুঝাতে চাও, মানে তুমি বলতেছো ভাই এটা আমি এক্সপ্লেন করব কিভাবে, জিনিসটা এক্সপ্লেন করব কিভাবে, ফার্স্ট অফ অল তুমি কি করবা, ওই কার্বন কার্বন বন্ধনের, ওই কার্বন কার্বন বন্ধনের তুমি দেখবা সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা। এখানের মধ্যে খেয়াল করে দেখো যে এখানে 1 2 3 তিনটা সিগমা বন্ড না, আর এখানে ক্ষেত্রে দেখো 1 2 3 তিনটা সিগমা বন্ড। এই কার্বনের সিগমা বন্ড কয়টা, তিনটা। এই কার্বনের সিগমা বন্ড কয়টা, তাও কিন্তু তিনটা। তাহলে এই কার্বনগুলা এই কার্বনের সাথে কি ধরনের সংকরণে আছে আমাকে বলো। তিনটা সিগমা বন্ড যদি থাকে তাহলে কি ধরনের সংকরণ হতে পারে? অবশ্যই sp2। চারটা থাকলে sp3 বলতাম, মানে বুঝো নাই মনে হয়। সিগমা বন্ড কাউন্ট করে সংকরণ বের করা যায়। স্যার বুঝি নাই। ধরো সিগমা বন্ড আছে দুইটা, সংকরণ কিভাবে? sp। কেন ভাই? s একটা অরবিটাল, p একটা অরবিটাল। সিগমা বন্ড বাইটা 1 2 3 তিনটা হলো sp2। স্যার এগুলো পড়াইছেন তো হোয়াইট বোর্ডে, আবার পড়াচ্ছেন কেন? একটু রিমাইন্ডে দিচ্ছি। এই কার্বনের সংকরণ কি sp2, এই কার্বনের সংকরণ sp2। তাদের আকৃতি বা আকার যেটা বলো না কেন, আকৃতিটা কিরকম হবে? কিরকম হবে? সমতুল্য ত্রিভুজ আকার। সো তারা এই যে তাদের মধ্যে যে সংকরণ হচ্ছে সেটা কোথায় হবে? প্লেন, একটা প্লেন একটা প্লেটের মধ্যে হবে, প্লেন প্লেটের মধ্যে। প্লেন প্লেটটা দেখতে কিরকম দেখো, ফার্স্টে কি বলেছে এখানে সিগমা বন্ড তিনটা, এই যে একটু আগে বললাম কার্বন কার্বন সিগমা বন্ড, কার্বন ক্লোরিন সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। এই যে আমি মুখে যেগুলো বললাম না সেগুলো এখানে বলা হচ্ছে। অর্থাৎ সংকরণ যার আকার সমতুল্য ত্রিভুজ আকার এবং বন্ধন কোণ 180 ডিগ্রি। বন্ধন কোণ নিয়ে এখন টেনশন নেওয়ার দরকার নেই। সমতুল্য ত্রিভুজ আকার কেন? কারণ সেটা সমতল, প্লেন, প্লেন পজিশনে হবে। সমতুল্য ত্রিভুজ আকার মানে কি? সেটা প্লেন প্লেটের মধ্যে হবে। সংকরণটা কোথায় হবে? প্লেন প্লেটের মধ্যে। দেখো তো প্লেন প্লেটের মধ্যে কিরকম, প্লেন দেখছো? এই প্লেনটা, এই প্লেনটা দেখছো প্লেনের মধ্যে হচ্ছে। তা এখন তুমি কি করলা, এই পুরো জিনিসটা কিভাবে এক্সপ্লেন করবা? খুবই সিম্পল। দেখো ফার্স্ট অফ অল এটা সমতল প্লেটে অবস্থান করতেছে এবং প্রথমে তুমি কি করবা, কার্বনের ইলেকট্রন বিন্যাস করলা। কার্বন ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2। এরপরে আটটা করলা, কারণ কার্বন এখানে দুইটা, ভাই দুইবার করতে হবে না? দুইটা কার্বনের সংকরণ হচ্ছে কিন্তু। কয়টা কার্বনের সংকরণ হচ্ছে? দুইটা কার্বনের সংকরণ হচ্ছে। একটা এই কার্বন আর একটা এই কার্বন। স্যার কিছু মাথায় ঢুকে নাই। কার্বনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p2, 1s2 2s2 2p2। দুই নম্বর কার্বন, দুই নম্বর কার্বন কোনটা? এটা। এক নম্বর কার্বন কোনটা? এটা। শেষ। এরপরে দেখো উত্তেজিত করছে, এটা উত্তেজিত করছে, বুঝে গেছে? এরপরে দেখো 2pz1 2pz1, এটা সিঙ্গেল মানুষ ছিল, মনে আছে? গত ক্লাসে এটা আলোচনা করছিলাম না? 2pz1 2pz1, এটা এটা একজন বলছিল 120 ডিগ্রি হবে। আচ্ছা 120 ডিগ্রি, হ্যাঁ যাই হোক ওটা মিস্টেক হয়েছে, এটা ঠিক করে দিব। দেখো 2pz1 2pz1, এই 2pz1 2pz1 এটা কি আমাকে বলো? অসংকৃত অরবিটাল না? এটা অসংকৃত অরবিটাল কেন? ওই যে গত ক্লাসে পড়াইছিলাম। আজকে লেখার দরকার না, আজকে একটু বুঝো। যারা গত ক্লাসে বুঝানো তারা একটু বুঝো, নতুন কিছু কনসেপ্ট এখানে আসবে। 2pz1 2pz1 টা অসংকৃত কেন? হোয়াইট বোর্ডে যারা পড়ছিল তারা কিন্তু জানো। এরপরে 2px1 2px1 2py1 2p1 এগুলো হচ্ছে সংকরিত অরবিটাল এবং 2s1 2s1 তাও কিন্তু কি সংকরিত অরবিটাল। কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না। এটা কি সবগুলো সংকরিত অরবিটাল আর এটা কি অসংকরিত অরবিটাল। সো এই অসংকরিত অরবিটালগুলো নিজেদের মধ্যে কি করবে? নিজেদের মধ্যে কি করবে আমাকে বলো? নিজেদের মধ্যে ওভারল্যাপ করবে। আর এগুলো হচ্ছে বাকিগুলোর সাথে ওভারল্যাপ করবে। বাকিগুলো কে? যেমন ধরো 2s1 করবে এই 2s1 এর সাথে, দেখছো?
এই কার্বন 2s1 টা করবে এই 2s1 এর সাথে, আর 2px1 টা করবে কি হাইড্রোজেনের সাথে, 2py1 টা করবে ক্লোরিনের সাথে। স্যার এখন কিছু মাথায় ঢুকে নেই। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমি একটু এই জিনিসটা দেখাচ্ছি। তুমি এই কার্বন এবং এই কার্বনটা এখানে বসাইছো, যারা এটা এখনো বুঝো নাই কিছু তারা এখানে দেখো, একটা মিনিটে তুমি সবকিছু বুঝে যাবা। এই কার্বন এবং এই কার্বন এখানে বসাও, বসাইছো? আচ্ছা আমাকে বলো নিচে এখানে কি আছে? একটা যখন ডাবল বন্ড থাকে উপরটা হচ্ছে পাই বন্ড, নিচেটা সিগমা বন্ড, এটাই তো বলি না, উপরটা পাই বন্ড নিচেটা সিগমা বন্ড। তো সুন্দর করে সিগমা বন্ড বসাতে দেখি। সিগমা বন্ড কিভাবে হয়? সিগমা বন্ড কিভাবে হয়? যখন দুইটা অরবিটাল মুখোমুখি অবস্থান করবে। এই কার্বনের এটি কি অরবিটাল? এই এখন যেটা আঁকতেছি এটি কি অরবিটাল? 2s1। কার্বনের প্রথমে 2s1 থেকে শুরু করবা। 2s1 শুরু করছো, আচ্ছা কার্বনের 2s1 বসাইছো। আবার এই কার্বনের 2s1 আছে না, সে কি করবে? সে কি তাকায় থাকবে তোমার দিকে? সেও বলবে যে আমিও 2s1 দিলাম। কি করছে তারা? ওভারল্যাপ করছে। ওভারল্যাপ মানে তো সংকরায়ন, ওভারল্যাপ মানে তো সংকরণ হয়ে গেছে। তাহলে এটা কি ধরনের সংকরায়ন? কেউ যদি আস্ক করে, এটা সিগমা বন্ড হইছে এখানে, এবং সংকরণটা কার সাথে কার হইছে? 2s1 এর সাথে 2s1 হইছে। 2s1 এর সাথে 2s1 এবং 2s1 যখন সংকরণে লিপ্ত হয়েছে তখন কি বন্ড তৈরি হয়েছে? সিগমা বন্ড। এই সিগমা বন্ড হচ্ছে নিচেরটা। তাহলে স্যার পাই বন্ড কখন আসবে? পাই বন্ড পরে। এখন এই কার্বনের সাথে ক্লোরিনের কি বন্ড? সিগমা বন্ড। কার্বনের সাথে হাইড্রোজেন কি বন্ড? সিগমা বন্ড। কিভাবে হয়েছে দেখো, এটা কি, এটা কোনটা? এটা তুমি বলতে পারো স্যার এটা কি হাত? না এটা হাত না, এটা অরবিটাল। অরবিটাল বলতে কার অরবিটাল? কার্বনের কোন অরবিটাল আমাকে বলো। 2px1। অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে 2py1 ধরতে পারবো নাকি 2px1 ধরতে পারবো? যে কোনো একটা, সমস্যা নাই ভাই, যে কোনো একটা তুমি এখানে ধরতে পারবা। 2px1 2py1 ধরতে পারবা। ভাইয়া s অরবিটাল না সার্কেলের মতো? s অরবিটাল। আমি তো এখন s অরবিটাল আসি নাই ভাইয়া, তুমি একটু অ্যাডভান্স কোশ্চেন করে বলছো, এখন s অরবিটাল আসি নাই তো। দেখো এখানে কি বলা আছে দেখো, এটা কি আমাকে বলো। তুমি তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কি আপনি 2px1 ধরতেছেন নাকি 2py1 ধরতেছেন? এখন এটা কি ফিক্সড? সবার মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আছে, সত্যি করে বলো আছে কিনা বলো। হাসি দিচ্ছ, আমি দেখতেছি। এটা অবশ্যই প্রশ্নটা আছে। এটা কি হবে? 2px1 ধরতে পারো 2py1 ধরতে পারো, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। কি বললাম? 2px1 ধরতে পারো 2py1, কারণ এগুলো নির্দিষ্ট না, যাকে পাই তার সাথে ওভারল্যাপ করবে, একদম সহজ কথা। আমি বললাম এটা কি, আমি বললাম এটা 2px1, কি বললাম এটা 2px1, আর আমি বললাম এটা কি 2py1, আর এটা কি 2s1। তো এই কার্বনের এটা 2s1 2px1 2py1, বাকি কি 2pz1, তাকে একটু এক পাশে রাখো। সেম ভাবে এই কার্বনের 2px1 2py1 2s1। শেষ না ভাইয়া? কাজ শেষ তো। এখন 2px1 কার কাছে যাবে? কার সাথে করবে? হাইড্রোজেনের সাথে নাকি ক্লোরিনের সাথে? যে কোনো একটা করলে তো হয়। যেমন ধর আমি এখানে দিছিলাম হচ্ছে কি, এই জিনিসটা কার সাথে করছে আমাকে বলো। আমি এখানে বললাম যে এটা 2py1 টা করছে কার সাথে? হাইড্রোজেনের সাথে। সমস্যা নাই, 2py1 টা ক্লোরিনের সাথে করতে পারবে। ক্লোরিনের pp কিন্তু সিগমা বন্ড গঠন করে। স্যার এখন এই জিনিসটা ক্লিয়ার হয়নি। ফার্স্ট অফ অল দেখো, এই যে আমি এখানে বললাম কার্বনের এটা কার সাথে করছে? 2px1, আমি বললাম এটা 2px1, অথবা আমি এটাকে 2px1 বলতে পারি। আমি তোমাকে আগে বলছিলাম এগুলো কিন্তু ফিক্স না, যাকে যেভাবে পারো ধরতে পারবা। আবারও বলতেছি এগুলো কিন্তু ফিক্স না। তুমি যদি বলো ভাই আমি এটা 2px1 ধরবো, ধরো ভাই। আমি এটাকে 2px1 ধরবো, ধরো ভাই, কোনো সমস্যা নেই। এটাও 2px1 ধরো, এটাও 2px1 ধরো, সমস্যা নাই। বাট জিনিসটা হচ্ছে কি, একটাকে 2px1 ধরলে আরেকটাকে 2py1 হবে, ঠিক আছে? আর 2pz1 হবে সেটা আস্তে আস্তে পরে। সো 2px1 টা ধরো আমি বললাম এটা 2px1, আমার ইচ্ছা মতো 2px1 টা ওভারল্যাপ করছে কার সাথে? হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে। এই হাইড্রোজেনের 1s1 অরবিটাল শেষ। আর কার্বন এটা কি 2py1, 2py1 টা কার সাথে করছে? ক্লোরিনের সাথে। তো ক্লোরিন কোনটা? ক্লোরিনের কি, ক্লোরিনের কি অরবিটাল? এটা 3p অরবিটাল। ক্লোরিনের ইলেকট্রন করলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, এটা না? 3p5 কে ভাঙবো তো 3px2 3py2 3pz1। ওই 3pz1 যেটা সিঙ্গেল ছিল, ওই সিঙ্গেলটা কার্বনের সাথে সংসার করবে। একদম সহজ কথা, সেই সংসারই করতে আসছে কার সাথে? কার্বনের সিঙ্গেলের সাথে ক্লোরিনের সিঙ্গেল। কার্বনের সিঙ্গেল ইলেকট্রন এটা কোনটা? কার্বন সিঙ্গেল ইলেকট্রন কোনটা? 2py1। এই 2py1 টা সংসার করবে কার সাথে? 3pz1 এর সাথে। এই ক্লোরিনের 3pz1। এখন এটা হচ্ছে কি p অরবিটাল, এই p অরবিটাল, আর এটা হচ্ছে হাইড্রোজেনের s অরবিটাল। ঠিক সেম জিনিসটা এই কার্বনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক সেম জিনিসটা দেখছো, একদম হুবহু সেম। কারণ এখানে কার্বন কিন্তু একটা না, দুইটা। এই কার্বনে যদি 2px1 থাকে, এই কার্বনেও 2px1 আছে। এই কার্বনে যদি 2pz1 থাকে, এই কার্বনেও 2pz1 আছে। তাহলে শেষ। এখন বাকি কি? শুধুমাত্র 2pz1। এই সিঙ্গেল মানুষ দুইটা বাকি আছে, তাদেরকে উপরে বসা দাও।
কেন? কারণ তারা কোনো পার্টনার খুঁজে পাচ্ছে না। তো পার্টনার যেহেতু খুঁজে পাচ্ছে না, তাদের নিজেদের মধ্যে ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করতেছে। এখন এখানে একটা কথা আছে, এই যে ওভারল্যাপ করার পরে ওভারল্যাপটা আসলে হয় কিভাবে? নরমালি পি বন্ডের ওভারল্যাপ হয় কিরকম? এরকম দিয়ে এরকম লাগালাগি ওভারল্যাপ হয়, স্বাভাবিক। তুমি বলতেছো ভাই এটা তো ওভারল্যাপ কিরকম হচ্ছে ভাইয়া? 2p(x1) এর সাথে হাইড্রোজেন নিজেদের মধ্যে ঢুকে গেছে, মানে একটা অংশ এখানে আরেকটা অংশ এখানে, এভাবে তো। তাহলে এটা এবং এটা ওভারল্যাপ কিভাবে হবে? তো আমরা কি করি, এটা এবং এটা তো কাছাকাছি আনতে পারবো না, কারণ জিনিসটার গঠনটা সুন্দর হয়ে যাবে, গঠনটা কি হয়ে যাবে? বিশ্রী হয়ে যাবে। তো আমরা কি করি, ওভারল্যাপটা এইভাবে না করে, মানে এটা লাগানো না করে, জিনিসটা এভাবে না ঢুকিয়ে আমরা কি করি, এভাবে এভাবে দিই। অর্থাৎ একটা কি করে দিই, একটা মার্ক করে দিই যে এটা দিয়ে বোঝাচ্ছি তাদের নিজেদের মধ্যে ওভারল্যাপ হয়েছে। কোনটা? তুমি বলতে পারো ভাইয়া এই জিনিসটা কি? এটা হচ্ছে আমার 2p(z1), এই জিনিসটা কি? এটা 2p(z1). সো এই 2p(z1) ওভারল্যাপ করে কি বন্ড গঠন করে? পাই বন্ড। মনে রাখবা, অসংকরিত অরবিটাল সবসময় পাই বন্ডই গঠন করবে। অসংকরিত অরবিটাল সবসময় পাই বন্ড গঠন করবে, আর সংকরিত অরবিটাল গুলো কি গঠন করছে? সিগমা বন্ড। আর এখানে একটা জিনিস মনে রাখবা, SS কি বন্ড গঠন করবে? SS কি? এটা না SS কি? আচ্ছা এটা আমি পরে বোঝাচ্ছি। এই জায়গায় দেখো, অসংকরিত অরবিটাল তিন ধরনের সিগমা বন্ড গঠন করতে পারে। এখানে কি বলা আছে দেখো, ফার্স্ট অফ অল এটা তুমি একটু সংকরণে ভালোভাবে বুঝবা। এটা S না, এটা P। S এর সাথে P হবে সিগমা বন্ড। এরপরে আরেকটা কি, P এর সাথে B, তাও কিন্তু কি সিগমা বন্ড। মনে রাখবা সিগমা বন্ড তিন ভাবে আসতে পারে, একটা হচ্ছে S এর সাথে S, একটা হচ্ছে S এর সাথে P, একটা হচ্ছে P এর সাথে P আসতে পারে। এখানে কি হয়েছে দেখো, এটা P, এটা কার্বনের কি P না, এটা কি P এবং P সিগমা বন্ড গঠন করছে এক। এটা কি আমাকে বলো, এটা কি ছিল? কার্বনের P না, 2p(x1) না, P এবং S কোনটা? এটা P এবং S কোনটা? এটা না, P এবং S এটা না, এটা P এবং S। স্যার বুঝি নাই। আরে ভাই কার্বনের এটা px1 না, px1 বলতে তুমি এটা কি দোষটা দেখো, কার্বনের px1 টা হাইড্রোজেনের সাথে করছে, দেখছো করছে। সো px1 টা কি p অরবিটাল, আর হাইড্রোজেনের s অরবিটাল। তো p এবং s সিগমা বন্ড, p এবং p তাও কিন্তু সিগমা বন্ড, p এবং s সিগমা বন্ড, pp সিগমা বন্ড। আর s এবং s এটা কি ছিল? এটা কি কার্বনের 2s1, এটা কি 2s1, s এবং s তাও কিন্তু সিগমা বন্ড। এখন আপাতত এটা মাথায় রাখো, সংকরণ আমরা যদি যখন পড়বো নেক্সট টাইম, তখন আরো বিশদভাবে আলোচনা হবে, কারণ সংকরণের মেইন পড়াটা এখানে নাই, বুঝতে পারছো? সো এখন কি হচ্ছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে যখন ওভারল্যাপ করছে তখন পাই বন্ড গঠন করলো, বাস এতটুকুই। আর কিছু মাথায় রাখবেন না, যা যা দরকার ছিল দেখছো এখানে সবগুলো কিন্তু আমি উল্লেখ করছি, যা যা দরকার ছিল ততটুকু পর্যন্ত আমার এখানে লেখা হয়ে গেছে। এখন এর পরবর্তী বিষয়টা কি, এখন এই কার্বনকে ধরে তুমি যখন এই কার্বনকে তুমি ঘোরাতে যাবা, কি দেখো এখন একটি কার্বনকে ধরে ঘোরালে, একটা কার্বনকে ধরে আরেকটা কার্বনকে ঘোরালে পাই বন্ডগুলো কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে। সো পাই বন্ড যখন ব্রেক হয়ে যাবে, তার মানে বোঝানো যাচ্ছে কি যে এখানে মুক্ত ঘূর্ণন রহিত। মেইন রিজন হচ্ছে এটাই যে ডাবল বন্ড থাকলে সেখানে মুক্ত ঘূর্ণন পসিবল না, ডাবল বন্ড থাকলে সেখানে কখনো মুক্ত ঘূর্ণন পসিবল না, বাস এতটুকু। এটাই হচ্ছে আমার মেইন বেসিক ছিল। এখন তুমি যদি বলো ভাইয়া আমি এই জিনিসগুলো বুঝি নাই, এটা কিভাবে ধরছেন? আমি তোমাকে আগে বলছিলাম, আমি তোমাকে আবারও বলতেছি, এগুলো তুমি যে অরবিটাল যে আমি নির্ণয় করতেছি বা অরবিটাল যে আমি এখানে জাজ করলাম যে এটাই এই অরবিটাল, এগুলো কিন্তু ফিক্স না। তুমি এটাকে 2py1 ধরো, এটাকে তুমি 2px1 ধরো, ডাজন্ট ম্যাটার। তুমি এটাকে 2py1 ধরো, এটাকে 2px1 ধরো, তাও কোনো সমস্যা নাই। কথা বুঝা গেছে? সো জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে ফুলি আমার উপরে। সো এতটুকু পর্যন্ত সবার বোঝা শেষ না? এতটুকু পর্যন্ত বোঝা গেছে? ব্লার হচ্ছে যে ব্লার একটু স্বাভাবিক থাকবে, এটা বাংলাদেশি নেট, তো এখানে কেউ আমেরিকান নেট ইউজ করতেছে না, তো ব্লার থাকবে ক্লিয়ার? যাদের হচ্ছে একটু সমস্যা হচ্ছে আর কি, দেখো। আচ্ছা এখন এতটুকু দেখা যাচ্ছে, এটা অনেকে বলবো ভাই এই জিনিসটা পুরোপুরি দেখা যাচ্ছে না। এটা আমি তোমাকে বলে দিচ্ছি, এটা তোমাদের এত বেশি বোঝার দরকার নেই। এখানে কি বলছে দেখো, এখানে একটি কার্বনকে ধরে ঘোরালে বন্ধনটা ভেঙে যাবে, এবং বন্ধনের পাশাপাশি অতিক্রমণের ফলে উপরে নিচে কার্বন দুটো আটকানো থাকে। মানে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, এক কার্বনকে ধরে আর কার্বনকে ঘোরাতে পারবে না, ঘোরালে পাই বন্ড ব্রেক হয়ে যাবে। আর পাই বন্ড যদি ব্রেক হয়ে যায়, সেখানে আর অ্যালকিন বলতে কোনো কিছু থাকবে না, এই জিনিসটা আর কোনো কিছু নাই। এখন তাহলে আমরা নিচের দিকে যাচ্ছি, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। দেখো এই যে কখনো অ্যালকেন কখনো দিবে না। কেউ যদি আস্ক করে, ধরো একটা পরীক্ষায় প্রশ্ন আসছে যে অ্যালকেন কেন জ্যামিতিক সমতা দিচ্ছে না, তুমি কি ব্যাখ্যা দিবা? তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অ্যালকেন কেন জ্যামিতিক সমতা প্রদর্শন করতেছে না, তোমাকে যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যালকেন টেম্পোরারি প্রবলেম বলতে কিছু নাই। এখন ক্লিয়ার? স্যার কোথায় হ্যাঁ কনসেন্ট্রেট করো, সবাই কনসেন্ট্রেট করো, একটু মাঝে মাঝে ডিস্টার্ব হইছে আর কি, ব্লার একটু মাঝে মাঝে হবে। দেখো ব্লার হইলে কি করবা, বের হয়ে আবার ঢুকো। তোমাকে যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অ্যালকেন কেন জ্যামিতিক সমতা প্রদর্শন করতেছে না, তুমি কি আনসার দিবা? ফার্স্ট অফ অল তুমি বলবা অ্যালকেন যে জ্যামিতিক সমতা প্রদর্শন করতেছে না, কারণটা হচ্ছে
জ্যামিতিক সমতা প্রথম শর্ত হচ্ছে কি, প্রধান না, প্রধান এবং প্রথম বলতে হবে এক কথা। প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে আমার কার্বন কার্বন বন্ধন, মানে কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না, অর্থাৎ ফ্রি রোটেশন কখনোই সম্ভব হওয়া যাবে না। এটা হচ্ছে জ্যামিতিক সমতার প্রধান শর্ত। বাট অ্যালকেনে তো ফ্রি রোটেশন হচ্ছে, কারণ এখানে পাই বন্ড নাই, যে শুধুমাত্র সিগমা বন্ড আছে। হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন উপরে ক্লোরিন নিচে, ইজিলি তুমি আনতে পারতেছো। এখানে উপরে কি আছে? ক্লোরিন, এখানে কি আছে? হাইড্রোজেন। চাইলে হাইড্রোজেনকে উপরে ক্লোরিনকে নিচে আনতে পারতেছো, সমস্যা আছে? সেম যৌগই তো, সেম যৌগ স্যার, বিশ্বাস হচ্ছে না? সেম যৌগ না এটা স্যার? এখনো বিলিভ হচ্ছে না। দেখো হাইড্রোজেন উপরে ক্লোরিন নিচে, ইজিলি আনা যাচ্ছে না এটা? এখানে কি দেখো, এই ক্ষেত্রে সবসময় হাইড্রোজেন এবং ক্লোরিনকে ঘোরানো যাবে, অর্থাৎ তুমি হাইড্রোজেন এবং ক্লোরিনকে নিজের ইচ্ছা মতো করে ঘোরাতে পারবা। এখন তুমি যখন ঘুরাচ্ছ, সাপোজ তুমি বলতেছো ভাই ক্লোরিন ক্লোরিন একই অবস্থান আছে, এটাকে বললাম সিন্স, বাট তুমি ঘুরানোর পরে হাইড্রোজেন উপরে ক্লোরিন নিচে, তুমি বলতেছো ট্রান্স। কেমনে ভাই? সেম জিনিসটাকে তুমি আবার সেম করছো, বুঝো নাই মনে হয়? যেই লাও সেই কদু। তুমি বলতেছো ভাই আমার কথা হচ্ছে, আপনি বলতেছেন কি আমি হাইড্রোজেনকে উপরে ক্লোরিনকে নিচে আনলাম, তার মানে এটা যদি সিক্স হয়, হাইড্রোজেনকে উপরে ক্লোরিনকে নিচে, তাহলে সেটা ট্রান্স হয়ে যাচ্ছে, সেটা ট্রান্স। কিন্তু দুইটাই তো সেম যৌগ, আর ওইটা থেকে তুমি এটা আনছো, হাইড্রোজেন উপরে ক্লোরিন নিচে, দুইটাই কিন্তু সেম যৌগ। কথা বোঝা নাই মনে হয়? দুইটাই কিন্তু সেম যৌগ। তুমি যখন হচ্ছে রোটেশন করাইছো, রোটেশন করা সেটাকে বলে রোটোমার্স, তাদেরকে পরস্পর বলে রোটোমার্স। রোটোমার্স মানে যেখানে রোটেশন হবে, হাইড্রোজেন উপরে ক্লোরিন নিচে, তাহলে যেটা থেকে তুমি সিস বলছো আবার সেটাই কিন্তু ট্রান্স। তুমি সিস ট্রান্স কিন্তু এখানে একই যৌগ। এখন একই যৌগ যদি হয়ে থাকে, তাদেরকে পরস্পর সমানতা বলা যাবে? যাবে না, কারণ সমান মানে হচ্ছে কিছু চেঞ্জ থাকতে হবে, কিছু ডিফারেন্স থাকতে হবে, সেটাই হচ্ছে সমান। তার মানে আমি অ্যালকেনের ক্ষেত্রে আমি দেখতেছি কি এখানে নতুন একটা যৌগ তৈরি হচ্ছে না, মানে কি সবসময় হাইড্রোজেন এবং ক্লোরিনকে ঘোরানো যাচ্ছে, অত নতুন যৌগ তৈরি হচ্ছে না। তো এখানে যেই লাও সেই কদু, আগেরটা যেটা ক্লোরিন ছিল সেটাকে তুমি নিচে নিয়ে আসছো, সেম জিনিসই ছিল এটা। এই যে ক্লোরিনকে নিচে আসলে ক্লোরিনটা কার্বনের সাথে যুক্ত, আবার হাইড্রোজেনটা উপরে নিয়ে আসছো, হাইড্রোজেনটা কার্বনের সাথে যুক্ত, সেমই তো ভাই। অর্থাৎ তুমি সিসটাকে ট্রান্স করে দিছো, আবার তুমি ট্রান্স থেকে সিস নিয়ে যাচ্ছ, তার মানে যেটাই সিস সেটাই ট্রান্স। তুমি সেটা জ্যামিতিক সমতা হচ্ছে না, মেইন রিজন হচ্ছে এটা, আর কোনো কথা নাই এখানে। যেমন তুমি এটা দেখো, এখানে মুক্ত ঘূর্ণন হচ্ছে না বিদায়, এই যে ক্লোরিন উপরে হাইড্রোজেন নিচে, এখানে মুক্ত ঘূর্ণন পসিবল হচ্ছে না। তুমি যদি বলো ভাইয়া এখানে হাইড্রোজেনটাকে আপনি উপরে নিয়ে গেছেন, ক্লোরিনটাকে নিচে নিয়ে আসছেন, না ভাইয়া এটা করি নাই, এটা কখনো পসিবল না। কেউ যদি আমাকে বলে ভাইয়া এটা যদি এটা জ্যামিতিক সমতা দিচ্ছে না, এটা দিচ্ছে, কিন্তু আমি একটা জিনিস মাথায় বুঝতেছি না, যেমন আমার ইন্টার লাইফে আমার যে প্রশ্নটা ছিল, আমি হাইড্রোজেনটাকে উপরে নিয়ে আসলাম, ক্লোরিনটাকে নিচে নিয়ে আসলাম, এটা তো আমি নিজেই করছি, এটা তুমি নিজে করো নাই। এটা কখনো পসিবল না, হাইড্রোজেন উপরে ক্লোরিন নিচে কখনো আসবে না, কারণ তাদের মধ্যে পাইবন উপরে নিচে তালার মতো আটকানো। তুমি ঘুরাতে গেছো, হাইড্রোজেনকে উপরে নিতে গেছো, হাইড্রোজেনকে উপরে নিতে গেলে মানে কি কারণ থেকে তুমি ঘুরাচ্ছ, ঘুরাতে গেছো, পাইবন ব্রেক হয়ে গেছে। পাইবন যদি ব্রেক হয়ে যায়, তা ডাবল বন্ড আর থাকবে না, পুরো যৌগটাই বিলুপ্ত হয়ে যাবে। তার মানে এটা আর এটা ফুল ডিফারেন্ট যৌগ, এটা আরেকটা যৌগ, এটা আরেক ধর্মের যৌগ। কোনটা? এটা যে যৌগ এটা সেই যৌগ না, এটা আরেক ধর্মের যৌগ। বাট হাইড্রোজেনকে উপরে ক্লোরিনকে নিচে নিয়ে আসতেছো, তুমি এখানে যে ঘুরাচ্ছ সেম যৌগই। তাহলে এখানের মধ্যে কেন সমান হবে? পয়েন্টটা বুঝতে পারছো? মেইন ক্লিকটা ধরতে পারছো? যারা ধরতে পারছে তারা ডান লিখো। কথা বোঝা গেছে? সো এটা জ্যামিতিক সমতা কেন প্রদর্শন হচ্ছে? কারণ এখানে মুক্ত ঘূর্ণন হচ্ছে না বিদায় এটা আর এটা ফুল ডিফারেন্ট যৌগ। যেমন আমি ইন্টার লাইফে যেটা চিন্তা করতাম, এটা থেকে এটা আসছে, তখন আমি ভুলছিলাম। হয়তো বলতে পারো স্যার হয়তো ভালোভাবে ক্লিয়ার করে নাই, নাকি হয়তো স্যারের কথা আমি ভালোভাবে শুনি নাই, যে কোনো একটা হতে পারে। তার মানে জিনিসটা কি এটা থেকে এটা আসে নাই, এটা ঘুরতে পারতেছে না বিদায় এখানে আরেকটা যৌগ, যেটা এটা আর এটা পরস্পর জ্যামিতিক সমতা বলা হচ্ছে, কিন্তু এটা আর এটা হচ্ছে কি টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। এটা আর এটা টোটালি আলাদা, তাদের বৌদ্ধ ধর্ম ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস আলাদা, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস আলাদা, বৌদ্ধ রাসায়নিক ধর্ম ফুল আলাদা। ঠিক আছে? এই জিনিসটাই ছিল, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, আর করতে হবে না জ্যামিতিক সমতা। এখানে কি বললাম? হাইড্রোজেন এবং ক্লোরিনকে বন্ধনের কারণে, এই বন্ধন বলতে কোনটা? পাই বন্ধনের কারণে, পাই বন্ধনটা লিখতে ভুলে গেছি, পাই বন্ধনের কারণে ঘূর্ণন যায় না বলে দুটি স্থায়ী ভিন্ন যৌগ, অর্থাৎ দুইটাই ভিন্ন যৌগ, ঘূর্ণন যাচ্ছে না বলে দুইটা ভিন্ন যৌগ, বাস শেষ। বুঝা গেছে? আচ্ছা, জ্যামিতিক সমতা শর্ত সবাই জানো, সবাই সুন্দর করে লিখে দিবা, থাকা যাবে না। ফার্স্ট এ দেখো, অনেক কেউ বলবে জ্যামিতিক সমতা প্রথম শর্ত হচ্ছে ডাবল বন্ড বা চাকরির যৌগ থাকতে হবে। না ভাইয়া, জ্যামিতিক সমতা প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না।
মুক্ত ঘূর্ণন থাকা যাবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। সবগুলো লিখছো, লেখার পরে দেখো ABC 3 পর্যন্ত কিন্তু আমার নরমাল নিয়মে হবে, বাট 4টা হচ্ছে আমাদের ইজেড সমান, কথা ক্লাসে পড়াইছিলাম। 4টা কোনটা? এই যে ABC * C * D, এটা কি ইজেড সমান, অ্যান্টাজোজেন জুজামেলেন, মনে আছে এটা? আচ্ছা, অ্যালকিন কেন জ্যামিতিক সমতা দিচ্ছে? অ্যালকিন কেন জ্যামিতিক সমতা দিচ্ছে? প্রশ্ন হচ্ছে অ্যালকিন কেন জ্যামিতিক সমতা, এটা এক লাইনে কিভাবে লিখবা? এটা আমি এখানে লিখে দিব, ধরো আমি আমার মুখে মুখে বলতেছি, তুমি আমার এখানে কথাটা মিলে নিবা। দেখো আমি কি বললাম, অ্যালকিন কেন জ্যামিতিক সমতা দিচ্ছে? 1 নাম্বার, অ্যালকিন জ্যামিতিক সমতা দিবে কারণ অ্যালকিনে কি আছে? পাই বন্ড আছে। অ্যালকিনে কি আছে? পাই বন্ড আছে। অ্যালকিন কেন জ্যামিতিক সমতা দিবে? মেইন রিজনটা কি? অ্যালকিন জ্যামিতিক সমতা দিবে কারণ অ্যালকিনে কি আছে? পাই বন্ড আছে। এই পাই বন্ডের কারণে মুক্ত ঘূর্ণন রহিত হবে। এই পাই বন্ডের কারণে কি হয়? মুক্ত ঘূর্ণন রহিত হবে। এখন মুক্ত ঘূর্ণন মানে কি? আবর্তন। ঘূর্ণন মানে আবর্তন অথবা ফ্রি রোটেশন। মুক্ত ঘূর্ণন পসিবল না। কেন না? আবর্তন বা মুক্ত ঘূর্ণন যদি সম্ভব হয়, কেন না? আবর্তন বা মুক্ত ঘূর্ণন যদি সম্ভব হয়, তাহলে পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হবে। কথাটা মিলে দেখো তো, আবর্তন বা মুক্ত ঘূর্ণন সম্ভব হলে পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হবে। বুঝা গেছে? এটা না বুঝলে আমাকে বলবা। এই যে বাবুরা, বুঝছো এটা? পাই বন্ডের অস্তিত্ব কি হবে? বিলুপ্ত হবে। এটা হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট। এখন পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হবে স্বাভাবিক, কারণ যখন হচ্ছে ঘূর্ণন যেহেতু সম্ভব, কি যদি হয়ে যায় তাহলে তো সেখানে পাই বন্ডটাকে ভেঙে দিয়েছে। পাই বন্ড মানে হচ্ছে উপরের বন্ডটা, ওই যে উপরে ডাবল বন্ডের উপরে বন্ডটা, তো উপরের বন্ডে যদি না থাকে তাহলে সেটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে। সিঙ্গেল বন্ড হলে সেটাকে অ্যালকিন থাকবে, সেটা তো হয়ে গেছে অ্যালকেন। সেজন্য বলা হচ্ছে পুরো অস্তিত্ব বিলুপ্ত, মানে পুরো যোগটাই বিলুপ্ত হয়ে গেছে যদি ঘুরে। সেখানে তুমি কেন সমানতা এক্সপেক্ট করো? কথা বুঝো নাই? এটা মুক্ত ঘূর্ণন সম্ভব হচ্ছে না বিধে সমানতা হচ্ছে। তো পাই বন্ডের অস্তিত্ব কি হচ্ছে? বিলুপ্ত হচ্ছে। এটা কি বললাম? কেননা আবর্তন বা মুক্ত ঘূর্ণন সম্ভব হলে পাই বন্ডের অস্তিত্ব কি হবে? বিলুপ্ত হবে। এখন অ্যালকিনে যখন কার্বন কার্বন যখন ডাবল বন্ড তৈরি হয়, কি বললাম? অ্যালকিনে যখন কার্বন কার্বন যখন ডাবল বন্ড তৈরি হয়, তখন এই পাই বন্ডগুলা উপরে নিচে আটকানো থাকে। দেখছো? উপরে নিচে আটকানো থাকে। কোথায়? ওই যে এর আগে স্লাইডে পড়াইতেছি, উপরে নিচে আটকানো থাকে। আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না। আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন মানে মুক্ত ঘূর্ণন মানে ফ্রি রোটেশন সম্ভব হয় না। যদি ফ্রি রোটেশন সম্ভব হতো তাহলে যেটাই সিস সেটা ট্রান্স হতো। যদি ফ্রি রোটেশন সম্ভব হতো তাহলে যেটাই সিস সেটা ট্রান্স হতো। এতক্ষণ ধরে আমি যা যা ভক ভক করছি সবগুলো হচ্ছে এখানে বলা হয়েছে। যদি ফ্রি রোটেশন যদি সম্ভব হয়ে যেত তাহলে যেটাই সিস সেটা ট্রান্স হতো। এই কথাটার অর্থ কোথায় পাবো জানো? দেখো অর্থটা কোথায় পাচ্ছ, দেখো অর্থটা কোথায় পাচ্ছি, দেখো এই কথাটার অর্থ হচ্ছে এই জায়গায়। ফ্রি রোটেশন সম্ভব হয়েছে না, যেটাই সিস সেটাই ট্রান্স। তুমি বলছো ভাই হাইড্রোজেনটাকে উপরে নিয়ে দেন, ক্লোরিনটাকে নিচে নামাই দিয়েছেন, হয়ে গেছে তো ভাই। কে বলছে? তুই যেটা সিস লিখছিস সেটাই আবার ট্রান্স লিখছিস। তুই যেটাই সিস লিখছিস সেটাই আবার ট্রান্স লিখছিস। কখন? এই জায়গায় যেখানে ফ্রি রোটেশন সম্ভব হবে সেখানে যেটাই সিস সেটাই ট্রান্স হবে। এইখানে ফ্রি রোটেশন সম্ভব হচ্ছে না বিধায় সিস এবং ট্রান্স ডিফারেন্ট যৌগ। শেষ। শিল্পের পর্যায়ে বুঝাইছে, এটা বলতে পারো। এখন বোঝা গেছে না জিনিসগুলো? বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এখন তার মানে আমি বলতে পারি কি, অ্যালকিন যোগে কার্বন কার্বন দ্বিবন্ধনকে ঘিরে আবর্তনের প্রতিবন্ধকতাই হচ্ছে জ্যামিতিক সমানতা প্রধান কারণ। 2 নাম্বার 2 মার্কসে এই প্রশ্নটা পাবা। ওকে, সো এখানে আবার एग्जांपल দিছে। এখন আমি প্রত্যেকটা জিনিসের एग्जांपल দেওয়া হচ্ছে। ধরো एग्जांपल তুমি দিতে গেলে দেখো, আচ্ছা এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে অ্যালকাইন কেন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না? একটা উত্তর, অ্যালকাইনে অতিরিক্ত পাই বন্ড আছে। অতিরিক্ত পাই বন্ড থাকলে সেটা কখনো দিবে না, মানে তার স্ট্রাকচারের হাত মিলবে না যে। কারণ এখানে জ্যামিতিক সমানতা প্রদর্শনের কারণটা হচ্ছে কি জানো? সিস ট্রান্স। সিস ট্রান্স যদি তুমি মিলাতে না পারো তাহলে কিসের জ্যামিতিক সমানতা? বুঝা গেছে? সো অ্যালকাইন কখনো দিবে না কারণ এখানে অতিরিক্ত পাই বন্ড আছে। অতিরিক্ত পাই বন্ড। এখন এগুলো সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। সবগুলো হচ্ছে কি এখন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সবগুলো হচ্ছে কি এখন এটা কি দেখো, সবগুলো হচ্ছে কি এখন এক্সপ্লেনেশন। সরি এক্সপ্লেনেশন না, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন গুলো পারবা সবাই? আমি তাহলে আর ব্যাখ্যা করতেছি না, পারবা এগুলা সবাই? একটু একবার দেখো কার কার কি প্রবলেম আছে আমাকে বলো। তো এটা দেখো, এখন এটা কখনো দিবে না। এটা আমি আর এক্সপ্লেন করার প্রয়োজন আছে? কখনো এটা দিবে না, বুঝতেই পারতেছো। আমার দিকে তাকাইও না সবাই, এদিকে তাকাও। কখনো সেটা দিবে না, কখনো সেটা দিবে না। দিবে না কেন? এখন অনেককে বলতে পারে ভাইয়া কি বলেন ভাইয়া, আপনি বলছেন ডাবল বন্ড থাকলে তো জ্যামিতিক সমতা দিবে। আমি তোমাকে আগে বলছিলাম জ্যামিতিক সমতা কিন্তু টোটাল 3টা সত্য।
নাম্বার, কার্বন কার্বন বন্ধনের মুক্ত কোন থাকা যাবে না। 2 নাম্বার, ডাবল বন্ড বা চাকরির যোগ্য হতে হবে। 3 নাম্বার, স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট হতে হবে। স্থানিক বিন্যাস মানে বুঝো, ইচ্ছা মতো কি বিন্যাসগুলো বানাতে পারবা না, বিন্যাসগুলো সবসময় এরকম হতে হবে। কিসের মতো হইতে হবে স্যার? এই যে এরকম, এটার আন্ডারে হইতে হবে। 4 নাম্বারটা ভুলে যাও, 4 নাম্বারটা ইজাক্ট। 3 নাম্বারের মতো সবগুলো এরকম হইতে হবে, এরকম বিন্যাসগুলো এরকম সাজাতে হবে। যদি একটা যদি অধিক হয় সেটা দিবে না। অর্থাৎ A * A হলে দেখো ডাবল বন্ডওয়ালা কার্বন যখন নিছো না, ওই ডাবল বন্ডওয়ালা কার্বনের পাশে দুটো যদি সেম পরমাণু থাকে সেটা কখনো জ্যামিতিক সমতা দিবে না। দেখো ডাবল বন্ডওয়ালা কার্বনের পাশে, বাম পাশে অথবা ডান পাশে দুটো সেম পরমাণু যদি দেখো, ধরো A * A দেখছো, এই দেখো ডাবল বন্ডওয়ালা কার্বনের ডান পাশে A * A দেখছো, কখনো সেটা জ্যামিতিক সমতা দিবে না। ডাবল বন্ডের এই পাশে A * A দেখছো, কখনো সেটা দিবে না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। স্যার কেন দিবে না একটু পরে সেটা বুঝবা। ধরো এখন আমরা এক্সপ্লেনেশনে সরি অ্যাপ্লিকেশনে যাচ্ছি। অ্যাপ্লিকেশনে যদি যাই তাহলে দেখো C3H6 সবাই পারবা, সবাই পারবা না? এটা অবশ্যই দিবে, এটা কখনো দিবে না। ডাবল বন্ডের পাশে মানে ডাবল বন্ডের কার্বনের পাশে দুটো সেম পরমাণু হয়ে গেছে, আগে থেকে 2 নাম্বার বাদ, আগে থেকে 2 নাম্বার কি বাদ। দেখছো ডাবল বন্ডের পাশে হাইড্রোজেন থাকলে জ্যামিতিক সমান হবে না, কেন হবে না প্রশ্ন আসতে পারে। আরে ভাই সিস ট্রান্স বানাতে পারবি না, যে সিস ট্রান্স বানাতে পারবি? এখানে তুই যদি বলস ভাই হাইড্রোজেন এবং হাইড্রোজেন অপোজিট সাইডে অবস্থান করতেছে, তাহলে তো ভাই ট্রান্স হওয়ার কথা, জি ভাই এটাকে ট্রান্স দাও। এখন আমাকে বলো সিস কেমনে বানাবা? তুমি বলতেছো ভাই হাইড্রোজেনটাকে উপরে বাড়াতে দেন, হাইড্রোজেনটাকে নিচে আনা দেন। আরে ভাই এটা তো জেল লাও সেই কত হয়ে গেছে, আবার যেটাকে তুমি সিস করতেছো সেটা ট্রান্স হয়ে যাচ্ছে, সিস ট্রান্স আলাদা করতে পারতেছো? এখন আমার কথা কেউ বুঝতে পারো না, আমি শিওর। আরে ভাই তুই এটাকে সিস ট্রান্স আলাদা করতে পারবি? স্যার আমি পারবো স্যার। কেমনে? হাইড্রোজেনটাকে উপরে হাইড্রোজেনটাকে নিচে। লাভটা কি হইছে ভাই? দুইটা তো হাইড্রোজেন, উপরে নিচে করার দরকারটা কি? দুইটা তো হাইড্রোজেন, তুমি উপরে করলো সেম হাইড্রোজেন, নিচে করলো সেম হাইড্রোজেন। তার মানে তুমি যেটাই করো না কেন, যেটাই ছিল সেটাই আবার তুমি করছো। সিস ট্রান্স আলাদা করতে পারো নাই, আর সমান মানে আলাদা করা। সিস ট্রান্স আলাদা হতে হবে, যেটা সিস সেটা ট্রান্স হলে কেন সমান বের হবে? মাথায় ঢুকছে কিছু? তোমাকে বলতেছি ডাবল বন্ডল H2 যখন থাকবে সেটা কখনো পসিবল না, সেটা কখনো পসিবল না। এতটুকু বুঝে গেছে? এখন আসি অ্যাপ্লিকেশন C4H8। C4H8 কি দিবে? অনেক কেউ প্রশ্ন করতে পারো ভাই C4H8 এর সমানো আমি তো অনেকগুলো জানি, আপনি আমাদেরকে অনেক কিছু শিখাইছেন, 5টা সমানো বের করা শিখাইছেন, এটা শিখাইছেন সেটা শিখাইছেন, এখন আমি সমানো কয়টা বের করব? ফার্স্ট অফ অল দেখো তোমাদের একাডেমিক সিলেবাসে বোর্ড পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে C4H8 এর সমানো নরমালি যদি যেটা বলে সেটা হচ্ছে কয়টা জানো? একজন আমাকে আস্ক করছিল যে ভাই C4H8 এর সমানো যদি পরীক্ষায় এমসিকিউ তে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমি কয়টা দাগাবো? তুমি দাগাবা কিন্তু 5টা। কয়টা সমান আছে? C4H8 এর সমানো কয়টা? সবাই আমাকে বলো, মুখে মুখে বলো কি কি হবে আমাকে বলো। এদিকে তাকা, আমার দিকে তাকা। C4H8 এর সমানো কয়টা? টোটাল 5টা। কেমনে? এক নাম্বার হচ্ছে কি বিউটিন 1, বিউটিন 2, এরপরে 2 মিথাইল প্রপিন। কয়টা গেছে? 3টা গেছে কেন? 3টা গেছে। বাকি দুটো কি কি? বাকি দুটো কি কি? কার্বন এখানে কয়টা? কার্বন এখানে কয়টা? 4টা না? মানে সাইক্লো বিউটেন, সাইক্লো বিউটেন, সাইক্লো এটা লাভ না, আবার এটা হচ্ছে চতুর্ভুজ। দেখো সাইক্লো বিউটেন, সাইক্লো বিউটেন, সাইক্লো বিউটেন থেকে আরেকটা সমানো বের হচ্ছে, সেটা কি? সেটা কি? 1 মিথাইল সাইক্লোপ্রোপেন। এর বাইরে আর কি হবে? হবে না। তার মানে টোটাল কয়টা? 5টা। পরীক্ষায় যদি এমসিকিউ তে প্রশ্ন আসে আমি কয়টা দেখাবো? 5টা দেখাবো। বাট আমার একাডেমিকে কখনো হচ্ছে কি এগুলো আলোচনা তেমন একটা করে না, বইয়ে তুমি দেখবা খুব মানে এগুলো খুব রেয়ার। বাকি চাকরিকে সমানগুলো আচরণ করা মানে আলোচনা করা, তার মানে এই না যে সমানগুলো কিন্তু কি ভুল, সমানগুলো কিন্তু অথেন্টিক। এখন ধরো এটা তো গেলে এমসিকিউর ক্ষেত্রে, সিকিউর ক্ষেত্রে তুমি কি করবা? চাকরিগুলো শো করাবা না, দরকার নাই। তুমি বলো C4H8 এর সমান আমি যদি বের করি কয়টা কয়টা বের হবে? বিউটিন 1, বিউটিন 2, 2 মিথাইল প্রপিন। বিউটিন 1, বিউটিন 2, 2 মিথাইল প্রপিন। সেটা কি? বিউটিন 1, এটা কি? বিউটিন 2। প্রথম কথা হচ্ছে বিউটিন 1 আগে থেকে তো বাদ। আরে ভাই কি? আচ্ছা অনেক কেউ বলতেছো যে ভাই আমি একটা জিনিস দেখো, একজনে বলতেছে কিছু শুনতেছি না, তুই হেডফোন ইউজ কর। দেখ আমি বললাম কি, ধরো একজনের পরীক্ষা, একজন এখানে কমেন্টে ধরো কমেন্টে একজন প্রশ্ন করলো যে ভাইয়া সবকিছু আমি বুঝছি, মানে আপনার কনসেপ্ট আমার ক্লিয়ার, বাট আমার এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যদি জ্যামিতিক সমতা থেকে যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমি কিভাবে উত্তর দিব? ভালোভাবে শোনো।
ফার্স্ট অফ অল ধরো পরীক্ষা প্রশ্ন আসছে, আমি বারবার বলছি জ্যামিতিক সমানতা থেকে লিখে নাও, 100% পরীক্ষা প্রশ্ন আসবে। দেখো মিথ্যা কথা বলবো না, বোর্ড পরীক্ষায় জ্যামিতিক সমানতা থেকে 100% লিখে রাখো তুমি, জ্যামিতিক সমানতা থেকে প্রশ্ন আসবে। এখন আমার মুখের কথা শোনো, কিভাবে তুমি উপস্থাপন করবা। দেখো যখন এইচএসসি পরীক্ষায় জৈব রসায়ন, যখন আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছিলাম চিটাং কলেজে, তখন হচ্ছে আমি ফার্স্টে কোশ্চেন আনসার করছিলাম কোনটা, জৈব রসায়ন থেকে। কেন, জৈব রসায়ন যখন আনসার করি তখন খাতায় যে চেক করবে, যিনি স্যার যে স্যারটা চেক করবেন খাতা, প্রথম ইমপ্রেশন বলো না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথম ইমপ্রেশন যখন দেখবে যে তুমি জৈব রসায়ন থেকে কি কি তুমি আনসার করা শুরু করছো, ওইখানে কিন্তু দেখবে তোমার প্রতি একটা ইমপ্রেশন একটা পজিটিভ দিকে চলে গেছে। কথা বুঝা গেছে? সো এখন আমি যখন আনসার করতেছিলাম তখন আমি সুন্দর করে আমি আনসারের স্টাইল একটু বলি। ধরো তোমাকে একটা কোশ্চেন বলছে C4H এর জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা, তুমি কিভাবে আনসার দিবা? প্রথমে তুমি কি বলবা, C4H8 এর আমরা জানি সমান কয়টা, 3টা। তোর এখানে প্রশ্ন আর অন্যভাবে আসতে পারে যে C4H এর সমান 3টা, 3টার মধ্যে বললো একটা A, তোর এটা A বললো, এটা B বললো, একটা বললো C। তো বলছে A B C এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, তো তুমি বলবা A B C এর মধ্যে B এবং C জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এবং সিটা কি আমি বলতেছি না, ধরো তুমি A আর B বলো, A আর B এর মধ্যে B হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কেন, নিম্নতা ব্যাখ্যা করা হলো, ফার্স্ট ওটার জন্য একটা টিক, একটা বড় একটা রাইট দিবে। কি বললাম, A আর B এর মধ্যে B হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, বড় একটা রাইট চিহ্ন দিছে, ওইটা কিন্তু 1 নাম্বার। সৃজনশীল কিন্তু ভালোভাবে বুঝো, প্যাটার্নটা ভালোভাবে বুঝো, ওইটাতে তোমার 1 নাম্বার দিবে। এরপর তুমি কি করবে, জ্যামিতিক সমানতার ডেফিনিশন লিখবা। ফার্স্টে কি লিখবা, যেসব জৈব যৌগের আণবিক সংকেত দেখোই, আমরা জানি ফার্স্টে আমরা জানি লিখবা, আমরা জানি যেসব জৈব যৌগের আণবিক সংকেত দেখোই, গাঠনিক সংকেত দেখোই, কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে যে দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমানতা বলে। এখন এর পরবর্তী নিচে কি লিখবা, কাহিনী আমার ওগুলো লেখার দরকার নেই, কোনটা স্যার সংকরণ লিখে দিব, পুরোটা লিখে দিব, পুরোটা আমি খাতা ভরাট করে ফেলবো, এগুলো না। ডেফিনেশন লেখার পরে নিচে লিখবা জ্যামিতিক সমানতা সত্য। আমরা জানি জ্যামিতিক সমানতার প্রথম সত্য কি, 1 নম্বর সত্য আমার মুখে মুখে বলো, বলো মুখে মুখে বলো। 1 নম্বর সত্য কি, ডাবল বন্ড। 1 নম্বর সত্য হচ্ছে কার্বন কার্বন বন্ধনে মুক্ত গুণন থাকা যাবে না। 2 নম্বর সত্য কি, ডাবল বন্ড অথবা চাকরির যোগ্য হতে হবে। 3 নম্বর কি, তাদের স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট হতে হবে। শেষ। এখন সুনির্দিষ্ট বলতে কি রকম, ABC ডাবল বন্ড C ইনটু AB, ABC C ইনটু AX, ABC C ইনটু BX, এরপর লাস্টে ABC C ইনটু D। 4টা সত্য দিয়ে দিছো। দেওয়ার পরে তুমি এখন বলবা A আর B এর মধ্যে বিটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করতেছে। কেন, কারণ বি জ্যামিতিক সমানতা প্রদর্শন করার মূল কারণটা হচ্ছে বি এর স্থানিক বিন্যাসটা, অর্থাৎ বি এর বিন্যাসটা আমার উপরোক্ত সত্যের বিন্যাসের অন্তর্ভুক্ত। বি এর বিন্যাসটি আমার উপরোক্ত সত্যের বিন্যাসের অন্তর্ভুক্ত হওয়ায় বি জ্যামিতিক সমানতা প্রদর্শন করতেছে, এ করতেছে না। নিম্নতা ব্যাখ্যা করা হলো, আবার একটা ব্যাখ্যা শুরু করলাম। ব্যাখ্যাটা কিরকম, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা কি তুমি কি করলা, তুমি এই হাইড্রোজেনটাকে তুমি কি ধরলা, এই ধরলা, এটাকে তুমি বি ধরলা, এটাকে তুমি এ ধরলা, এটাকে বি ধরলা, তাহলে এটা কি সত্য হচ্ছে, 1 নম্বর সত্য না। 1 নম্বর সত্য কোনটা, ও স্যার কোনটা, কোনটা 1 নম্বর সত্য, 1 নম্বর সত্য হচ্ছে এটা, এই দেখো, এই দেখো ABC C ইনটু AB, ABC C ইনটু AB, তাহলে এটা ফলো করছে না। তো তুমি এখন স্যারকে, তুমি অর্থাৎ স্যারকে তুমি বুঝাচ্ছ যে জ্যামিতিক সমানতা 14 গোষ্ঠী তোমার ক্লিয়ার, খাতার মধ্যে ফুটিয়ে তুলতে হবে 14 গোষ্ঠী ক্লিয়ার। এটা আমি 3 পৃষ্ঠা লিখছি, সবকিছু স্টেপ বাই স্টেপ ছিল। আর স্যার 4 নাম্বার না দিয়ে যাবে কই, যাবে কোথায় স্যার, আনলেস যদি বাসায় যদি ঝগড়া করে না আসে, আবার এটা রিস্ক আমি জানি না। দেখো এখন কথা হচ্ছে কি, এর পরবর্তী এখন এটা কোথায় গেল, দেখো আর C5 স্টেনে চলে গেছি, C5 স্টেনে চলে গেছি। এখন তাহলে সুন্দর করে লিখবা, এই কেন দিচ্ছে না, কারণ সেই বিন্যাসটা অন্তর্ভুক্ত না। কারণ দেখো এটা A A A A সেম হয়ে গেছে, এটা কোন সত্যের সাথে মিলতেছে, মিলতেছে না। সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে দিবা। বাট এখানে রিমেম্বার, এখানে তুমি কখনো হচ্ছে, এখানে তুমি কখনো সংকরণের ব্যাখ্যাগুলো দিতে যাবে না। সংকরণের ব্যাখ্যা যেগুলো আমি তোমাকে পড়াইছি এটা ছিল বেসিক, এটা আমি তোমাকে পড়াইছি ফরম্যাটটা কোত্থেকে আসছে, এটা কখনো পরীক্ষার খাতায় লিখবা না। পরীক্ষার খাতায় জ্যামিতিক সমানতার ডেফিনেশন সত্য ওই যে 3টা, আর বাকি কোনো সত্য দিবা না। মাথায় কিছু ঢুকছে, মাথায় ঢুকলে ইয়েস বলো, বুঝা গেছে? আচ্ছা এর পরবর্তী জিনিসটা দেখো, C5 স্ট্যান্ড, C5 স্ট্যান্ড জ্যামিতিক সমানতা। এখন তুমি বলবা যে C5 স্ট্যান্ডের আমি C5 স্ট্যান্ডে কি করেছিলেন, সমানো পড়েছিলেন টোটাল 10টা। এখন আমার কথা হচ্ছে ভাই আমি 10টা এগুলি, এই 10টা নিয়ে আমি কই যাবো। দেখো 10টা নিয়ে তোমাকে কই যাওয়ার দরকার নাই। মেইনলি এখানে যেটা ফোকাস করবো সেটা হচ্ছে অবস্থান সমানো। কি বললাম তোমাকে বলছি C5 স্ট্যান্ডে মেইনলি কি ফোকাস করবা,
অবস্থান সমাণু। আমাকে বলো সবাই, সবাই বলো C5H10 এর পজিশনাল আইসোমারিজম কি কি? সবাই বলো C5H10 এর অবস্থান। আমি তোমাকে বলি আমার লাইফের মনে হয় আমি এতটুকু সমানতা আগে পড়াইনি। যেমন আমার মনে হয় এই দেখো এই কোর্সের যারা যারা এখানে অনেক কেউ লাকি আছে, কিন্তু সিরিয়াসলি এই কোর্সে যারা যারা আসো সিরিয়াসলি লাগে, আমি তোমাকে বলি এখানে আমি এমন এমন কন্টেন্ট তোমাকে বানাবো, যেমন এইবার হচ্ছে অ্যালকেনের প্রিপারেশনের মেকানিজম সহ পড়াই দিব, যেটা তুমি পাবলিক গ্রুপে তুমি পাও নাই। এখন অনেক কেউ একদল এসে বলবে আমার সাথে ঝগড়া করবে যে ভাই আমাদের সিলেবাস তো সংক্ষিপ্ত করে দিবে, আপনি এগুলো কেন পড়াচ্ছেন? তারে যেখানে দেখবা গণতলে দিবা সবাই কমেন্টে, সে হচ্ছে তোমাদের শত্রু, সে তোমাকে তোমার কিছু তোমাকে সে বঞ্চিত করতেছে। এরকম যদি কয়েকজনকে যদি দেখো তার মানে সে আমাকে ডিমোটিভেট করতেছে এবং তোমাকে করতেছে। তার মানে আমরা এখানে জানার জন্য আসছি, এক্সট্রা কোনো কিছু জানলে আমাদের ক্ষতি নাই। কথা বোঝা গেছে? এক্সট্রা কোনো কিছু জানলে আমাদের কোনো ক্ষতি, কারণ আমি জিনিসগুলো তোমাকে খাওয়াই দিচ্ছি, জিনিসগুলো তোমাকে বই থেকে পড়তে হচ্ছে না। আমার কথা তুমি বুঝতেছো? অনেক কেউ কি করতেছে বই থেকে রিডিং করতেছে, এটা আননেসেসারি, একদম আননেসেসারি। বই আমি এখন কাউকে ধরতে বলি নাই, আমি তোমাকে বলছিলাম তুমি বই ধরবা হচ্ছে যখন আমি তোমাকে গ্রিন সিগন্যাল দিব, সেটা কখন? আজ থেকে 1 মাস পরে। বাট যারা এখন বই নিয়ে কাবিলাতি করতেছো, স্ট্রাকচার কোনো ভুল পড়াচ্ছে কিনা, স্ট্রাকচার ঠিক করে পড়াইছে কিনা, নিজেরই টাইম লস করতেছো এবং নিজেকে হচ্ছে তুমি বিভ্রান্তিতে ফেলতেছো, কারণ বইয়ের সিকোয়েন্সের সাথে আমার সিকোয়েন্সের কোনো মিল নাই, কোনো মিল নাই। এবার তো আমি আরো চেঞ্জ করে ফেলছি, আমি চেঞ্জ করতে থাকবো। আচ্ছা এখন তাহলে এই যে C5H10 সমন্বয় দিবে কিনা তুমি জানো? বিউটিন 1 না প্যান্টিন 1 প্যান্টিন 2, প্যান্টিন 1 কখনো দিবে না, সেটা আমরা আলোচনা করার দরকার নেই, সুন্দর করে ব্যাখ্যা যেভাবে বলছি সেভাবে লিখে দিবা, দেখছো? আচ্ছা নামগুলো নিয়ে একটা কথা বলি, অনেক কেউ নামগুলো নিয়ে টেনশন করতে পারো, স্যার ভাই নামগুলো কি দিব? ফার্স্ট অফ অল আমাকে বলো এটার নাম সবাই পারো? এটার নাম তো ফার্স্ট ইয়ারের বাচ্চারা পারবে, সেকেন্ড ইয়ারে তো অবশ্যই পারবে। প্রথমের নাম কি? প্যান্টিন 1, এটার নাম কি? প্যান্টিন 2। তো এর আগে C7 ট্রান্স লাগিয়ে দিবা। স্যার মাথায় ঢুকতেছে না, আরে ভাই দেখো এই জিনিসটার নাম কি? অনেকে বলবে ভাই এটার নাম কি দিব? আচ্ছা এটা কোথা থেকে আসছে? এটা থেকে আসছে না, এই তো কখনো দিচ্ছে না। আরে ভাই এ বলতে এটাকে এ বলতেছি, এটা কখনো দিচ্ছে না তো। দিবে কেন? না ডাবল বন্ডের ওলা কার্বনের সাথে হাইড্রোজেন দুইটা আছে, সেম পরমাণু চাল আসে, সেটা কখনো দিবে? বলো দিবে না। সো এটা কখনো দিবে না, এটা দিবে? দিবে। এখন এটা যখন আমি এটা লিখলাম, এটা কি লিখলাম আমাকে বলো? অনেককে বলতে পারবে এটা কি সিস নাকি ট্রান্স, বুঝবো কেমনে? তাহলে সে কিছুই পড়ে নাই, সে আগের ক্লাসের কিছু দেখে নাই। এটা অবশ্য কি, এটা কি সিস না? তুমি বলতে পারবে এটা সেম পরমাণু হচ্ছে না, সেম মূলক হচ্ছে না। ভাই সেম মূলক হওয়ার দরকার নাই তো, সেম মূলক যে কোনো একটা হইলে হচ্ছে, দুইটা হওয়ার দরকার নাই। তুমি বলতে পারো এটা সেম হচ্ছে না, সমস্যা নাই। এটা যদি সেম হয়ে থাকে, যে কোনো একটা মূলক বা যে কোনো একটা পরমাণু যদি সেম থাকে, সেম 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 সাইডে অবস্থান করলে সিস, সেম সেম অপোজিট সাইডে অবস্থান করলে ট্রান্স। শেষ ভাইয়া। নামকরণ কি হবে? সিস বিউটিন, সরি সিস প্যান্টিন 2, ট্রান্স প্যান্টিন 2। জাস্ট প্যান্টিন 1 প্যান্টিন 2 তো এমন লিখতে আগে, এটাও প্যান্টিন 1 এটাও প্যান্টিন 2, বাট এটা সিস কেন? হাইড্রোজেন হাইড্রোজেন সেম জায়গায় অবস্থান করছে, আর এটা ট্রান্স। আই থিংক আমার মনে হয় আমি তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারছি। আমার মনে হয় এর থেকে আর বেশি জ্যামিতিক সমতা ক্লিয়ার করে পড়ানো যায়। আই ডোন্ট নো, কেউ যদি পড়িয়ে থাকে তাহলে আমাকে বলিও, আমি একটু দেখবো। স্যার এবারে C6H12 হেক্সিন 1 হেক্সিন 2 আরেকটা বেরোবে, আরেকটা বেরোতো মাশাআল্লাহ। আচ্ছা আরেকটা বের হতো, এটা ভুল হয়ে গেছে, আমি দেখি তো এটা ভুল হয় নাই, একটু ওয়েট করো, দাঁড়া আমি একটু দেখি। আরেকটা বের হবে, হ্যাঁ মিস্টেক হয়েছে একটা জিনিস, দেখো সমস্যা নাই, মিস্টেক হতে পারে। মানে এখানে টিক লিখছে, সেটা হচ্ছে কি দেখো আমি জিনিসটা তোমাকে বুঝিয়ে বলতেছি একটু হয়েছে দেখি, আমি এখনো বইও কিনি নাই। আচ্ছা ঠিক আছে, না না এটা আসলে হাসার কিছু নাই, কারণ সে আমার উপরে বিলিভ রাখছে যে ভাই আমি এখনো বই কিনি নাই। আচ্ছা এখানে আর কোনটা দেখা যাচ্ছে না, এটা ট্রান্স দেখা যাচ্ছে না, না এটা C2H12 দেখা যাচ্ছে না, একটু ওয়েট করে তো দেখো, দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা এখন দেখা যাচ্ছে না? ঠিক আছে দেখা যাচ্ছে তো? ওকে, তো কেমন আছো তোমরা? কটা বাজে এখন? 7:05। দেখো
হেক্সিন না এটা C6 H12 না। সো এটার কয়টা সমন্বয় আছে কি বের করতেছো অবস্থানটা কি কি অবস্থান সমন্বয় কয়টা কেউ যদি আস্ক করে C6H12 এর অবস্থান সমন্বয় কয়টা তুমি বলবা তিনটা হেক্সিন 1 হেক্সিন 2 হেক্সিন 3 না অবস্থান সমন্বয় এটা বলা যায় হেক্সিন 1 কি অবস্থান সমন্বয় হবে অবস্থান সমন্বয় কয়টা এখানে কিন্তু आंसर কিন্তু দুইটা স্যার এটা বুঝি নাই হেক্সিন 1 তো তারা পরস্পর গাঠনিক সমন্বয় হেক্সিন 1 গাঠনিক সমন্বয় কিন্তু হেক্সিন 2 হেক্সিন 3 অবস্থান সমন্বয় তাহলে অবস্থান সমন্বয় কয়টা দুইটা হেক্সিন 2 এবং হেক্সিন 3 হেক্সিন 1 পরস্পর কি গাঠনিক সমন্বয় কার সাথে C6H12 এর গাঠনিক সমন্বয় হচ্ছে হেক্সিন 1 এটা হেক্সিন 1 না এটা কি হেক্সিন 2 আরেকটা বের হতে পারে হেক্সিন 3 সেটা কেন উল্লেখ করে নেই উল্লেখ করে মিস্টেক হয়ে গেছে আর কি মিস্টেক হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো এটা হেক্সিন 3 হবে মানে এটা ঠিক আছে এটা কিন্তু হেক্সিন 2 কোনটা আসলে পর্যন্ত ঠিক আছে এটা হেক্সিন 2 এটা হেক্সিন 1 বাট এখানে আরেকটা সমন্বয় আসবে সবাই জানো হোয়াইট বোর্ডে লিখে দিয়েছিলাম সেটা কি হেক্সিন 3 তাহলে হেক্সিন 3 এবং হেক্সিন 2 সরি হেক্সিন 2 এবং হেক্সিন 3 জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কখন হেক্সিন 1 কখনো করবে না কেন কারণ ডাবল বন্ড হলো কার্বনের সাথে দুটো সেম পরমাণু অ্যাটাচ আছে কখনো সেটা পসিবল করবে না কখনো সেটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না তো দেখো এটা কি করছে হেক্সিন 2 এর সাথে করছে এটা হেক্সিন 2 কোনটা এটা না কোনটা এটা দেখো এখানে কি বলছে দেখো C3H7 তুমি বলতে পারো ভাই আমি এটা জ্যামিতিক সমতা প্রদর্শন কিভাবে দেখাবো মানে আমি জ্যামিতিক সমতার কি বললাম আমাকে বলো সবাই আমি বলতেছি সেটা হচ্ছে কি যে এই জিনিসটা জ্যামিতিক সমতার বিন্যাসটা কিভাবে দেখাবো দেখো অনেক কেউ কিন্তু এটা পারো না এমনি বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হইছি বাট এটা করতে দিলে তো পারবে না এটা দেখো কিভাবে দেখো ঠিক আসো কিভাবে করবা খুব সিম্পল ফার্স্টে কার্বন কার্বন ডাবল বন্ড নিছো স্যার নিয়ে দেখান না আপনি কার্বন কার্বন ডাবল বন্ড নিছো এদিকে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড নিছো ডাবল বন্ড সিঙ্গেল হাইড্রোজেন হাইড্রোজেন আজীবন সিঙ্গেল হাইড্রোজেন আজীবন সিঙ্গেল আবার স্পেক্সারের মতন এটা হাইড্রোজেন হচ্ছে কি এই জায়গায় থাকবে হাইড্রোজেন আর এটা কি CH3 না CH3 টা উপরে তুমি বলতে পারো ভাই হাইড্রোজেন কে নিচে কেন দিবেন সিঙ্গেল এর জন্য না 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 যে কোনো একটা দিতে পারো উপরে দিতে পারো নিচে দিতে পারো কোনো সমস্যা নেই অর্থাৎ হাইড্রোজেন তুমি চাইলে উপরে দিতে পারো তবে হাইড্রোজেনকে সিঙ্গেল রাখবা হাইড্রোজেনকে কি রাখবা সিঙ্গেল রাখবা কার্বন কার্বন যখন বসেছে হাইড্রোজেন সিঙ্গেল CH3 উপরে বসানো হয়েছে আচ্ছা এরপরে এই কার্বনের বাম পাশে কি আছে এখানে একটা হাইড্রোজেন আছে না তাও আবার হাইড্রোজেন সিঙ্গেল এরপর হাইড্রোজেন সিঙ্গেল বসানোর পরে এখানে কি আছে কয়টা কার্বন আছে 1 2 3 কার্বন কয়টা তিনটা হাইড্রোজেন কয়টা তিনটা পাঁচটা সাতটা C3H7 বলো সহি জবাব C3H7 এই C3H7 এই C3H7 এবং হাইড্রোজেন এরপর এটা এখন হাইড্রোজেন হাইড্রোজেন সেম সাইডে অবস্থান করলে তাকে বলা হয় সিস হাইড্রোজেন হাইড্রোজেন অপোজিট সাইডে অবস্থান করলে তাকে বলা হয় ট্রান্স এখন বলো জৈব রসায়ন কঠিন পিছন থেকে আওয়াজ আসতেছে কঠিন বুঝা গেছে এটা স্যার এটা কি এটা হচ্ছে হেক্সিন 3 ওই হেক্সিন 3 টা এখানে শো করে না বাট হেক্সিন 3 এর বিন্যাসটা আমরা শো করে ফেলছি মিস্টেক হইছে আর কি টাইপারে সো এই হেক্সিন 3 জ্যামিতিক সমতা প্রদর্শন করবে অবশ্যই করবে হেক্সিন 3 বলতে কি রকম হেক্সিন 3 মানে কি ডাবল বন্ডটা কয় নম্বরে থাকবে 3 নম্বরে থাকবে ডাবল বন্ড এখানে কয় নাম্বার আছে 2 নাম্বার আছে ডাবল বন্ড এখন কয় নম্বরে থাকবে 3 নম্বরে ডাবল বন্ডটা এই জায়গায় চলে আসলে এখানে CH ডাবল বন্ড CH CH2 CH3 হবে বুঝা গেছে সেটি হবে হেক্সিন 3 ডাবল বন্ড এই জায়গায় থাকলে কার্বন কার্বন বসে দিছো বাম পাশে কার্বন কয়টা দুইটা তাহলে C2H5 ডান পাশে কার্বন কয়টা দুইটা C2H5 C2H5 সেম সাইডে অবস্থান করলে সিস অপোজিট সাইডে অবস্থান করলে ট্রান্স শেষ না ওকে আচ্ছা এখন এটা বোঝা গেছে না এখন আসি চাকরির যোগের ক্ষেত্রে তো চাকরির যোগের জ্যামিতিক সমতা আমি কিন্তু হোয়াইট বোর্ডে পড়া দিছি আমার মনে হয় তোমাকে আর ক্লিয়ার করার দরকার নাই একদল বলছিল যে ভাই যে আমি কতগুলো হচ্ছে তোমাদেরকে এই যে আমি তোমাকে একটা কথা বলি আমি তোমাদেরকে যখন চাকরির যোগ যখন আমি তোমাদেরকে পড়াইছিলাম তখন অনেক স্টুডেন্ট বুঝতে পারো না কার্বনের হাতগুলা দেখো তুমি চাইলে কার্বন শো করতে পারো নাও করতে পারো কেন ভাই আমি ডাইরেক্ট এভাবে দিলে কোনো সমস্যা আছে সমস্যা নেই আমি বেঙ্গলি লিখে দেখাতে পারি অথবা আমি ডিরেক্ট হচ্ছে কি রিং দিয়ে অথবা চাকরিক দিয়ে দেখাতে পারি কথা বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা সো এটা কি আমাকে বলো 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন এটা জ্যামিতিক সমতা যদি বলি এটা সিস না এটা ট্রান্স দুটো না কিন্তু নাম কিন্তু সেম হোয়াইট বোর্ডে কিন্তু আমরা এটা পড়াই ফেলছি আমার মনে হয় না এটা কারো কোনো
প্রবলেম থাকবে। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা হচ্ছে কি যে এটি জ্যামিতিক সমতা দেয় কারণ এই সুনির্দিষ্ট ত্রিভুজাকার গঠনের মুক্ত গুণন সম্ভব হয় না। এই যে যারা যারা আমাকে প্রশ্ন করছিলাম ভাইয়া এটা কেন জ্যামিতিক সমতা দেখাচ্ছে, ডাবল বন্ধ নাই। আরে ভাই জ্যামিতিক সমতা সত্যের মধ্যে ভালোভাবে আমি তোমাকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি 2 নম্বর সত্যের মধ্যে দেখো আমার দিকে না তাকিয়ে কি বলছিলাম ডাবল বন্ধ অথবা চাকরিক যোগক থাকলে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। ডাবল বন্ড, কারণ আমার জ্যামিতিক সমতার প্রধান সত্য কিন্তু ডাবল বন্ড না। যারা যারা মনে করতেছো ডাবল বন্ড থাকলে জ্যামিতিক সমতা হবে আর বাকিগুলোর ক্ষেত্রে হবে না, তারা কিন্তু ভুল ভাবতেছো। কেন ভাইয়া? কারণ জ্যামিতিক সমতার প্রধান এবং প্রথম সত্য হচ্ছে কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। এই চাকরিক যুগের মধ্যে কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব হচ্ছে না, বিদায় তারা পরস্পর জ্যামিতিক সমাণু। বুঝা গেছে? তারা পরস্পর কি জ্যামিতিক সমাণু। ওকে, অনেক জনের বলছে ভাই স্যার কয়েকটা প্র্যাকটিস করতে দিন। সব প্র্যাকটিস আমিও করাচ্ছি, সব লেকচার আমি দিচ্ছি, তোমরা জাস্ট আমার দিকে তাকায় আসো আর আমার কি ক্লাসগুলা নোট করে দেখবা। আর কোনো কিছু না, আমার দিকে তাকাবা, আমার মুখের দিকে তাকাবা, আমি কি বলতেছি সেগুলো শুনবা আর আমার নোটগুলো ভালোভাবে লিখবা। আর যারা যারা প্রশ্ন করতেছে ভাই আমি হোয়াইট বোর্ড থেকে করবো নাকি স্লাইড থেকে করবো, স্লাইডটা হচ্ছে কিসের জন্য আমাকে বলো। যারা হচ্ছে অলস ফাঁকিবাজ তাদের জন্য, ফাঁকিবাজদের জন্য মেইনলি স্লাইডটা দরকার হয়। এখন স্লাইড থেকে যদি নোট করো আলটিমেটলি রিয়েল ফিলিংটা কখনো পাবা না। যে স্লাইড থেকে নোটটা করতেছে ইতে জৈব রসায়ন আবার পড়বে আরেক জায়গায়, ড্যাম শিওর আবার পড়বে ইতে জৈব রসায়ন। কারণ হোয়াইট বোর্ডে আমি সবকিছু একে একে পড়াচ্ছি, কষ্ট করে আমার মুখ থেকে শুনে লেখা আর হচ্ছে এখানে দেখে দেখে লেখা অনেক ডিফারেন্স আছে। ভালো কিছু করতে গেলে সামনে একটু কষ্ট করতে হবে, বুঝছো? হোয়াইট বোর্ড থেকে কিন্তু আমরা সবাই হচ্ছে কি স্যার আমরা ভাই তোমরা তো অনেক কষ্ট করতেছো, সরি তোমরা কিন্তু অনেক না, তোমরা হচ্ছে অনেক কম কষ্ট করতেছো বলতে গেলে। আমরা তো একটা সময় হচ্ছে কি জানো, যে আমাদের যখন অফলাইনে ছিল না, অফলাইনে আমরা কি করতাম আমাকে বলো। এই যে মোবাইলটা রেকর্ডেড ভার্সন রেখে দিয়ে অন করে দিয়ে আমরা স্যারের কথাগুলো শুনতাম, বাসায় গিয়ে তারপর নোট করতাম সন্ধ্যায় স্যারের কথাগুলো শুনে, বুঝছো? কারণ ওইখানে কি আমি স্যারের কথা শুনবো নাকি নোট করব, কথা বুঝো নাই? সো এরকম কষ্টটা করতে হবে। সো হ্যান্ডমেড নোটটা কিন্তু বেশি একটা ভালো একটা ফিলিং দেয়, বুঝছো? সো এখন কি এটা বোঝা গেছে না? এর পরবর্তী কি আমাকে বলো, এখানে আর কোনো প্র্যাকটিস নাই। প্র্যাকটিস কিন্তু যা করছি সেগুলি তুমি এখন C7 H14 করো, C8 H16 করো, C9 H18 করো, সবগুলো কিন্তু সেমই। বাট একটা কথা বলে রাখি, এখানে কিন্তু শাখার অবস্থান মানে শাখার সমানও বের করবা না, অর্থাৎ এখানে শিকল সমানও বের করবা না। আমি আবারও বলছি জ্যামিতিক সমতার ক্ষেত্রে শিকল সমান নিচ থেকে বের করার দরকার নাই। হ্যাঁ, যদি এরকম টাইপের যদি প্রশ্ন আসে, একবার আসছিল সেটা আমি তোমাকে দেখিয়ে দিব। আমরা যখন সিকিউ যখন সলভ করব তখন আমরা সেটা দেখিয়ে দিব, এখন পর্যন্ত সেটা টেনশন করার দরকার নাই। আচ্ছা এখন তাহলে দেখো ইজের সমানও দেখো। সবাই জানো ইজের সমানও কি জানো সবাই? কোন জৈব যৌগের স্থানিক বিন্যাস যদি ABC C*D প্রকার হয় তখন যে জ্যামিতিক সমাণু পাওয়া যায় তখন সেই যৌগ এবং ওই সমাণুটাকে, অর্থাৎ সেই যৌগ এবং ওই সমাণুটাকে পরস্পরে কি বলা হয়? ইজের সমাণু বলা। অর্থাৎ কি কোন জৈব যৌগের যদি বিন্যাসটা যদি ABC এবং CD আকারের হয় তখন যে জ্যামিতিক সমাণু পাওয়া যাবে সেটি এবং ওই যৌগটি, সেটি বলতে কোনটা? যে যৌগটির বিন্যাস পাচ্ছ সেটি এবং ওই বিন্যাসটি পরস্পরের ইজের সমান। এত কথা না, কোন জৈব যৌগের স্থানিক বিন্যাস যদি ABC*D প্রকারের হয় তখন তাদেরকে পরস্পর কোন জৈব যৌগের স্থানিক বিন্যাস যদি ABC*D প্রকারের হয় তখন যে জ্যামিতিক সমাণু পাওয়া যায় তাদেরকে পরস্পরের ইজের সমাণু বলে, যেটাকে বলে অ্যান্টাজোজেন জোজামেলন। এটা CIP স্কিম সবাই জানো, আর কোনো বলার দরকার নেই, এখানে আমি সবাইকে আলোচনা করছি। এখানে কেউ যদি বলো ভাই আমি কনফিউশনে পড়ে যাই পারমাণবিক ভরের ক্ষেত্রে, আচ্ছা দেখো এখানে পারমাণবিক ভর কি মুখস্থ করতে হয় কাউকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ফার্স্ট ইয়ারের বাচ্চারা জানে কার ভর বেশি, ক্লোরিনের ভর বেশি নাকি আয়োডিনের ভর বেশি? অবশ্যই আয়োডিনের ভর বেশি। আয়োডিনের ভর 127, ক্লোরিনের ভর কত? 35.5। ক্লোরিনের ভর কত? 18 নাকি 19? ব্রোমিনের ভর কত? 80। CIP বলতেছে, CIP তোকে বলছে, মানে CIP পুরো বিশ্বকে বলছে আসলে IUPAC বের করছে আগে দুনিয়ার যত ধরনের শয়তানি। IUPAC মানে IUPAC সবগুলো নিয়মগুলো বের করছে। কি নিয়ম বের করছে? ফার্স্ট অফ অল একটা নিয়ম বলছে, মানে IUPAC এর আন্ডারে CIP স্কিম বের হয়েছে। প্রথম নিয়মে কি বলছে? ভাই কার্বনের সাথে যতগুলো পরমাণু থাকবে সবগুলোর কি বের করবেন? পারমাণবিক ভর বের করে ফেলবেন। যার পারমাণবিক ভর বেশি হবে তাকে হাই প্রায়োরিটি মৌল হিসেবে গণ্য করবেন। হাই প্রায়োরিটি মানে অগ্রগণ্য মৌল। সো ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে, ক্লোরিন এবং আয়োডিনের মধ্যে কার ভর বেশি? আয়োডিন। এটা
ব্রোমিন ও ফ্লোরিনের মধ্যে কার ভর বেশি? ব্রোমিন। অগ্রগণ্য অগ্রগণ্য সেম সাইডে অবস্থান করলে তাকে আমরা বলবো কি? সিস। সিসের অপর নাম হচ্ছে জেড। অগ্রগণ্য অগ্রগণ্য অপোজিট সাইডে অবস্থান করলে তাকে আমরা বলবো কি? ট্রান্স। আমার মনে হয় আমি ক্লিয়ার করছি, আমি ক্লিয়ার করে ফেলছি। ক্লিয়ার করছি ভাইয়া? বলো ক্লিয়ার করছি কিনা? দেখছো, সেম সাইডে অবস্থান করলে ব্রোমিন এবং আয়োডিন সেটাকে বলবো সিস। ব্রোমিন এবং আয়োডিন অপোজিট সাইডে অবস্থান করলে ট্রান্স। কেন? অগ্রগণ্য অগ্রগণ্য একই পাশে অবস্থান করলে সিস, যার অপর নাম হচ্ছে জেড। তার মানে এটা হচ্ছে জেড সমাণু, আর এটা কি সমাণু? ই সমাণু। অগ্রগণ্য অগ্রগণ্য বিপরীত পাশে অবস্থান করলে তাকে বলা হবে ট্রান্স। ট্রান্সের অপর নাম হচ্ছে ই সমাণু। ট্রান্সের অপর নাম কি? ই। সিসের অপর নাম কি? জেড। আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কোন সমাণু সিস, সিস মানে কি? জেড। কোন সমাণু ট্রান্স অর্থাৎ ই, সেটি নির্ণয়ে সিআইপি স্কিম কি করতে হবে? মেনে চলতে হবে। সিআইপি স্কিম মেনে চলতে হবে। তো সিআইপি স্কিমের মধ্যে কি বলা হচ্ছে দেখো, এই যে আমি একটু আগে যে রুলটা বলছিলাম না, পারমাণবিক ভর বের করতে হবে, সবগুলো এখানে বলছে। হাই প্রায়োরিটি দিতে হবে মাস্ট। বুঝা গেছে এটা? এবার রুল নাম্বার 2 তে কি বলছিল? রুল নাম্বার 2 তে বলছিল হচ্ছে কি, দেখো এখানে আমি দেখো রুল নাম্বার 2 একটু পরে আসতেছে। দেখো ক্লোরিনের ভর 35.5, ব্রোমিনের 80, আয়োডিন 127। তো এবারে তুমি বের করে ফেলবা। এবার রুল নাম্বার 2 তে কি বলছে দেখো, রুল নাম্বার 2 তে বলছে হচ্ছে কি, আমাকে বলো, যদি যখন হচ্ছে মূলক থাকবে, মূলকের ক্ষেত্রে আমরা কি দেখবো? প্রথম পরমাণু ভর দেখবো। মূলকের ক্ষেত্রে আমরা কাকে দেখবো? প্রথম পরমাণু ভরটা বের করতে হবে। তাহলে এখানে অক্সিজেনের ভর বের করছো, অক্সিজেনের ভর 16, ব্রোমিনের ভর 80, আর ক্লোরিনের ভর কত? 35.5, হাইড্রোজেনের ভর কত? 1.08। সো ক্লোরিনের ভর বেশি নাকি অক্সিজেনের ভর বেশি? অক্সিজেনের ভর বেশি নাকি ক্লোরিনের ভর বেশি? এখানে কার বেশি? ব্রোমিনের ভর বেশি। অর্থাৎ অগ্রগণ্য অগ্রগণ্য অপোজিট সাইডে অবস্থান করছে, এটা 100% ট্রান্স। ট্রান্স মানে এটা অপর নাম কি? ই সমাণু। তাহলে এটা কি? ট্রান্স। এটা কি? দেখো ওএইচ মূলকের অক্সিজেনের পাশাপাশি হাবিজাবি বলছে, তখন ট্রান্স সমাণু, যেটাকে বলা হয় ই সমাণু। যা বলছি সবগুলো এখানে লেখা আছে। বুঝা গেছে? মনে রাখবা, অগ্রগণ্য অগ্রগণ্য অপোজিট সাইডে অবস্থান করলে ট্রান্স, ট্রান্সের অপর নাম হচ্ছে কি? ই সমাণু। বুঝা গেছে? এই পরবর্তী দেখি সেম দেখো, তাহলে কি হবে? সিস সমাণু। সিস কেন? অগ্রগণ্য অগ্রগণ্য সেম সাইডে অবস্থান করতেছে। সিস শেষ। কোন কিছু ছিল এটা? রুল নাম্বার 3 তে কি বলা হচ্ছে? রুল নাম্বার 3 বলা হচ্ছে, যদি এমন কোন পরিস্থিতি আসে যেখানে দুইটি পরমাণু পারমাণবিক ভর মিলে যাবে, অর্থাৎ কি, মানে যদি কার্বনের সাথে যুক্ত দুইটি পরমাণু ভর যদি মিলে যায়, মানে বুঝানো মনে হয় একটা পরিস্থিতি আসছে, কার্বনের সাথে অক্সিজেন, কার্বনের সাথে অক্সিজেন, দুটো পরমাণু ভর মিলে যাচ্ছে, সেই ক্ষেত্রে পরবর্তী পরমাণুকে প্রায়োরিটি দিব। অর্থাৎ এখানে পরবর্তী পরমাণুকে কার্বন না, এখানে পরবর্তী পরমাণুকে হাইড্রোজেন। হাইড্রোজেনের ভর বেশি নাকি কার্বনের ভর বেশি? অবশ্যই কার্বনের ভর বেশি। তাহলে অগ্রগণ্য কে হবে? এই পুরো জিনিসটা হবে, এই পুরা মূলকটা হবে, এটা হচ্ছে ইথার মূলক, এই পুরোটা হবে, এই পুরোটা। আর এখানে অগ্রগণ্য কি হবে? কার্বনের সাথে নাইট্রোজেন, কার্বনের সাথে নাইট্রোজেন, অর্থাৎ কি পরমাণু ভর মিলে গেছে না? তাহলে সেই ক্ষেত্রে তার পরবর্তী পরমাণুকে প্রাধান্য। পরবর্তী পরমাণু কে? কার্বন। এখানে পরবর্তী পরমাণু কে? হাইড্রোজেন। কার্বন বেশি, কার্বনের বেশি বেশি, কার্বনের ভর বেশি। তাহলে অগ্রগণ্য অগ্রগণ্য সেম সাইডে অবস্থান করলে সিস, যার অপর নাম হচ্ছে জেড, ভর একই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো? সেক্ষেত্রে কি বলবো? অগ্রগণ্য অগ্রগণ্য তারা একই পাশে অবস্থান করেছে। অগ্রগণ্য অগ্রগণ্য একই পাশে অবস্থান করছে। একই পাশে মানে হচ্ছে সেম সাইডে। তাহলে তারা কি হবে? সিস, যেটাকে বলা হয় জেড সমাণু। তো আশা করি ক্লিয়ার। সেম ভাবে এটা দেখো, এটা কি? তাহলে এটা যদি সিস হয়, এটা ট্রান্স হবে। এটা ট্রান্স না? অগ্রগণ্য অগ্রগণ্য অপোজিট সাইডে অবস্থান করছে, তার নাম হচ্ছে ট্রান্স। ট্রান্সের অপর নাম কি? ই সমাণু। তাহলে এটা হবে ট্রান্স ই সমাণু। সো আমাদের ক্লাস এখানে শেষ। তো কেমন লাগতেছে ক্লাস? এখন তোমরা সাথে দেখি, সবার সাথে একটু কথা বলি। অনেকক্ষণ পড়াইলাম, আমার মনে হয় শেষ। আমরা যেভাবে পড়াচ্ছি এভাবে যদি পড়াতে যায় আর কি, এখানে এক একজন হচ্ছে পিএইচডি হোল্ডার বের হবে। সিরিয়াসলি, এটা ফাপড় না। মানে ফাপড় আমি মাঝে মাঝে মারি, তবে আজকে মারতেছি না। সিরিয়াসলি কেন আমি তোমাকে বলি, সেটা হচ্ছে কি, এই যে জ্যামিতিক সমানতার এই কোর্সটা কেন একটু ইউনিক। প্রথম কথা হচ্ছে এখানে তোমার স্পেশালি হচ্ছে এখানে টপিক গুলোকে টেনে টেনে বের করতেছি, টেনে টেনে বের করতেছি। যেমন জ্যামিতিক সমানতার মধ্যে এখানে শুধু আমরা স্লাইডে কিন্তু ইনক্লুড করে নিই কোনটা জানো? সিন এবং অ্যান্টি। ওটা আমি পারি না, সময় ছিল না। সিন এবং অ্যান্টি কিন্তু তোমাদেরকে হোয়াইট বোর্ডে পড়াই দিছি। সিন এবং অ্যান্টি কিন্তু তোমাদের একাডেমিকে ছিল না। কেন পড়াইছি? গুণত হয় না ভাই, সামান্য 30 মিনিট নষ্ট হয়েছে আর কি। 30 মিনিট মিম শেয়ার করো না, হয়ে গেছে আর কি ভাই, সমস্যা নেই, হয়ে গেছে, পড়াই ফেলছি, ঘটনা ঘটে গেছে। এখন কথা হচ্ছে এর পরবর্তী টপিক গুলো এত বেশি ল্যান্ডি করবো না, তবে যতটুকু দরকার আছে ততটুকু আমরা শেষ করবো। সো খুব ইজ ভাবে পড়াবো। আগামীকাল আলোক সমানতা হোয়াইট বোর্ডে, পরশুদিন আলোক সমানতা হোয়াইট বোর্ডে পার্ট 2। এর পরবর্তী কি
পরবর্তী কি অ্যালকেন, অর্থাৎ আগামী 2 ক্লাসের পরে আমরা নামকরণে চলে যাচ্ছি। অ্যালকেনের নামকরণ, নামকরণ 1 ক্লাস থেকে 2 ক্লাস লাগবে। 1 ক্লাসের নামকরণ, অ্যালকেনের নামকরণ কখনো সম্ভব না, কারণ নামকরণের ফার্স্টে রুলসে চলে যাবে 1 ক্লাস, এর পরবর্তী ক্লাসে প্র্যাকটিস, এর পরবর্তী ক্লাসে অ্যালকেনের প্রস্তুতি। প্রস্তুতি কিন্তু অনেক কথা আছে ভাইয়া, প্রস্তুতি নিয়ে কিন্তু 3টা ক্লাস যাবে। এবার পাবলিক গ্রুপে 2টা ক্লাস গেছিল, এবার 3টা যাবে। এটা মেকানিজম না পড়ালে, মেকানিজম পড়ালে 14টা ক্লাস লাগবে। অ্যালকেনের প্রস্তুতি 14টা ক্লাস, একদম সহজ কথা যদি মেকানিজম পড়াতে যায়। এখন কথা হচ্ছে ভাই পড়ানোর দরকার আছে, মেকানিজম পড়ানোর দরকার নেই। যেগুলো দরকার আছে উলফ কৃষ্ণের বিজারণটা পড়াবো, আর কবে তড়ি বিশ্লেষণ বিক্রিয়া পড়াবো, মেকানিজম, আর বাকিগুলো পড়ানোর দরকার নেই। আর বাকিগুলো আমরা অ্যাপ্লিকেশন করবো, অর্থাৎ জিনিস আমি তোমাকে জটিল করবো না, আমি তোমাকে ভয় লাগাচ্ছি না, খুব সিম্পল ভাবে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমার জৈব রসায়ন 85% শেষ। ফেব্রুয়ারি মাসটা যদি মার্চ মাস হতো বা জানুয়ারি মাস হতো কিন্তু শেষ করে ফেলতে পারতাম, কারণ ফেব্রুয়ারি মাসে কিন্তু 3টা দিন কম আছে, 29, 30, 31 নাই। কি করতাম ভাই? এটা 28 না নাকি 29-এ? ফেব্রুয়ারি মাস কিন্তু এবার 28-এ, 2021 না, এটা 28-এ। সো 28-এ কিছু করার নাই। সো আমরা 3টা দিন কিন্তু কম আছে, বুঝছো? সো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা এই যে কাজটা করতেছো এভাবে উপস্থিত থাকবা। আর হচ্ছে ওই যে এলিট ব্যাচের ভার্সনটা, আচ্ছা এলিট ব্যাচ নিয়ে কথা বলি। এলিট ব্যাচের ভার্সন মানে হচ্ছে ফার্স্ট পেপারে নিয়ে কথা বলি, যেটা হচ্ছে এখানে কেউ এক্সট্রা জিনিস ভাইয়ের ডেডিকেশন ভালো থাকে স্যার, ওই জিনিস ওগুলোর স্লাইড দরকার ছিল। আচ্ছা ওগুলো ওটা স্লাইড রেডি হয় না, এটা পড়াতে পারেনি। তড়িৎ রসায়ন কবে শুরু হবে? তড়িৎ রসায়ন বৃহস্পতিবার, তড়িৎ রসায়ন বৃহস্পতিবার শুরু হবে। কে বলতেছে? হ্যাঁ কেমন লাগতেছে ক্লাস? দেখি বলো না সবাই, ক্লাস কেমন লাগতেছে একটু বলবা, মানে আমার সাথে শেয়ার করবা যে ভাইয়া এভাবে পড়ালে ভালো লাগে, ওভাবে পড়ালে ভালো লাগে, শেয়ার করবা, ঠিক আছে? ভাই ফার্স্ট ক্লাস অনেক ভালো লাগলো। হ্যাঁ তোমার আজকে ফার্স্ট ক্লাস? এটা রোনাল বলতেছো আজকে ফার্স্ট ক্লাস তোমার? তড়িৎ এবং অর্গানিক প্লাস দেখো, তড়িৎ রসায়নটা হচ্ছে খুব ইজি ভাবে পড়াবো, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, একদমই টেনশন নিবা না, খুব আরামসে পড়াবো। তড়িৎ রসায়ন খুব আরামসে পড়াবো, একদম আরামসে শেষ করাবো, টেনশন নেওয়ার দরকার নেই। বললাম তো একদমই টেনশন নিবা না, খুব আরামসে শেষ করাই দিব, নিজে নোট করে দিব। আচ্ছা ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তোমরা একটু সবাই থাকো, একটু কথা বলবো। সেটা হচ্ছে কি যে ফার্স্ট পেপারের ব্যাচটা নিয়ে, যে সুপার ব্যাচ আর কি, নাম আর পাই নাই, বুঝছো? সুপার ব্যাচের নাম রাখতে হয়েছে, সবাই নামকরণ করতে পারো একটা সুপার ব্যাচ। এখনো কিন্তু আমাদের নামকরণ প্রসেস চলতেছে সুপার ব্যাচটা নিয়ে। দেখি তোমরা 320 জনের মধ্যে 320টা নাম দিতে পারো। হ্যাঁ পুরস্কার দিলে সমস্যা আছে, আবার এখানে মারামারি চলবে। দেখো এখন কথা হচ্ছে সুপার ব্যাচ নিয়ে একটু আমরা নামকরণের প্রবলেম পড়তেছি। আচ্ছা অনেকজনের প্রশ্ন করতেছো সুপার ব্যাচ নিয়ে, সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো একটু তোমাদের কাছে ক্লিয়ার করে, যেহেতু তোমরা আমার কাছের মানুষ, ফ্যামিলি, এলিট ফ্যামিলি বলে একটা কথা আছে। সো ফার্স্ট অফ অল তোমরা যারা ভাবতেছো যে ভাই আমি হচ্ছে এখানে তো আসি, ডেইলি ক্লাস করতেছি, ডেইলি ক্লাস দিচ্ছেন, এখন আমি যদি ফার্স্ট পেপারের কোর্সে যদি আমি এনরোল করি তাহলে সেই ক্ষেত্রে আমার রুটিনে ক্ল্যাশ হবে। তো প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত রুটিনে পড়াশোনা কিভাবে চলতেছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত ক্লাস হচ্ছে না, সন্ধ্যা 6টা 10 মিনিটে। তো বৃহস্পতিবার শুক্রবার কি অফ, যদি এই সপ্তাহের মধ্যে পড়াই ফেলছি, এক্সট্রা ক্লাস দিয়ে ফেলছি আর কি। এখন বৃহস্পতিবার শুক্রবারে আমি চাচ্ছি ওই টাইমে 2টা দিনে আমরা কি পড়াবো, ফার্স্ট পেপারটা পড়াই দিব। বাকি 2টা দিন আমরা চুজ করব, যাতে এখানের মধ্যে যারা মিউচুয়াল আসো এদের সাথে যদি সুপারের সাথে কি না হয়, ক্ল্যাশ না হয়। কথা বোঝা গেছে? তো ওভাবে করে আমি সাজাচ্ছি, টেনশন নেওয়ার দরকার নাই, খুব আরাম শেষ করাবো। আর যারা বলতেছো যে ভাইয়া আমাদের রিভিশন কোর্স দরকার ছিল, আপনি কেন আবার ফুল কোর্স এটা নামাচ্ছেন? তো এখানে আমার পক্ষে রিভিশন কোর্স আলাদা, আবার হচ্ছে একাডেমিক, মানে তোমার হচ্ছে ফুল একটা কোর্স, লেন্দি কোর্স করা, আলাদা কোর্স করা, এটা আমার পক্ষে এখন সম্ভব না। কারণ আমি যখন বেশি ব্যাচ খুলে ফেলবো তাহলে আমি টাইম দিতে পারবো না সমানভাবে,
বোঝার চেষ্টা করবা, আমার দিক থেকে বোঝার চেষ্টা করবা। সেই ক্ষেত্রে কি করছি যে একটা ব্যাচ লঞ্চ করলাম, যেই ব্যাচের মধ্যে 21st 22nd সবাই পড়তে পারবে, কোনো কথা নাই, সবাই পড়তে পারবে। এখন কথা হচ্ছে ওই ব্যাচটা লেন্দিও হবে না, বেশি বেশি শর্টকাটও হবে না, অর্থাৎ দুই মাঝামাঝি থাকবে, মাঝামাঝি রাখবো পরিস্থিতি, যাতে কি না হয়, মারামারি না লাগে দুইটা পক্ষের সাথে। কোন পক্ষ? ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, মানে সরি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলতে পারো, অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলতে পারো। কথা বুঝতে পারছো? সো এইভাবে পড়াবো, যেটা হচ্ছে কি বেশি ডিপলি আলোচনা হবে না, অথবা বেশি শর্টকাটও হবে না, যতটুকু দরকার ততটুকুই পড়াবো। হ্যাঁ ঠিক আছে, চ্যাপ্টার 3 4 এ কিন্তু দেখা যাচ্ছে প্রায় 30টা 32টা লেকচার চলে গেছে। চ্যাপ্টার 3 তে কিন্তু আমরা ক্যাটালগে দিছি 33টা লেকচার। চ্যাপ্টার 3 মানে বুঝো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, 33টা লেকচার ওইখানে। আওয়াজ আসা মনে হয় 33টা লেকচার ওগুলো করতে হবে আর কি, ঠিক আছে। এখন তাহলে হ্যাঁ নিউটন ব্যাচ না, নামকরণ আর করিও না, নামকরণ আর করার দরকার নেই। ডিউরেশন হচ্ছে কোনটা ডিউরেশন? আর দুটো ডিউরেশনে 4 মাস, দুইটা ডিউরেশনে 4 মাস, 4 মাস থেকে বেশি সময় আমরা নিব না কখনো। আর তুমি মানো বা না মানো, এই 4 মাসের ভিতরে কলেজ খুলতেছে না, সহজ কথা, 4 মাসের ভিতরে কলেজ খুলতেছে না। কলেজ খুলবে একেবারে ঈদের পরে, কলেজ একেবারে খুলছে ঈদের পরে, এটা ধরে রাখো তুমি। যতই বছর আসুক না কেন, কলেজ খুলছে ঈদের পরে। ঈদের আগে আমাদের কাজ শেষ, ডান এন্ড ডাস্টেড, ঈদের মধ্যেই। কথা বুঝতে পারছো? ডান এন্ড ডাস্টেড, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে কথা। তো এখন আমরা তাহলে আর সময় নিচ্ছি না, তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবা। আর আগামীকাল হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের আলোক সমনতা। দেখো আমি যখন পড়াচ্ছি বইটা ধরার দরকার নেই, তুমি প্রেসার ফিল করবা না, তুমি জাস্ট আমার ক্লাসটা দেখবা। আর আমি তোমাকে আগামীকাল থেকে নোট করার জন্য সময় দিব হোয়াইট বোর্ডে, তাড়াহুড়া করে আমি পড়াবো না, আমি তোমাকে আস্তে আস্তে জিনিসটা নোট করে দিব। আলোক সমনতা কোনো প্যারা নেওয়ার দরকার নেই, 2টা ক্লাসে শেষ হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবা। আরেকটা কথা হচ্ছে রাত 9টায় কিন্তু সবাই উপস্থিত থাকবা পাবলিক গ্রুপে, কারণ আমরা হচ্ছে ক্যাটালগটা একটু সাজিয়ে দিব, ঠিক আছে।